এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। এই যে হ্যালো মা, কি হলো শুনতে পাচ্ছেন না? আপনাকে দিলাম। আপনি কি আমাকে কিছু বলছেন নাকি? আমি তো আপনাকে চিনি না। ইনফ্যাক্ট আমি ভার্সিটিতে নতুন এসেছি। ও ডার্লিং, আমি তো বুঝতে পেরেছি তুমি ভার্সিটিতে নতুন এসেছো, তাই তো তোমায় একটু ভালোবাসা দিলাম। তো ডার্লিং, তুই ভার্সিটিতে নতুন এসেছো, এটা জানো না যে ভার্সিটির সিনিয়রদেরকে একটু সম্মান করতে হয়? হ্যাঁ, সেটা অবশ্যই আমি জানি, কিন্তু আমি তো জানতাম না যে আপনি আমার সিনিয়র। ভার্সিটিতে নতুন এসেছি সেটা তো আমি আপনাকে বললাম, যে কারণে আমি ভার্সিটির তেমন কাউকেই চিনি না। আচ্ছা ডার্লিং, ঠিক আছে, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এবার যখন তুমি জানতে পেরেছো আমি তোমার সিনিয়র, তাহলে এখনও সালাম দিচ্ছ না কেন? চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? তখন নেহা তাকে সালাম দেয়, কিন্তু সেই ছেলেটা তাকে বলে নাকি নেহার সালাম হয়নি। তাই সে নেহাকে আবার সালাম দিতে বলে। তখন নেহা আবারও তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। এবার নিশ্চয়ই আমার সালাম দেওয়া হয়েছে, আর এখন আপনি আমাকে যেতে দিন। ঠিক আছে ডার্লিং, চলেই তো যাবে, কিন্তু এত তাড়াহুড়ো কি আছে? আজ ভার্সিটিতে তুমি নতুন এসেছো, তাই ভার্সিটির কিছু অন্তত নিয়মকানুন তোমার জানা উচিত, তাই না ডার্লিং? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আমি যেহেতু নতুন এসেছি সেহেতু নিয়ম কানুন তো কিছুই জানি না আমি। এখন আপনারা সিনিয়ররা যদি আমাদের বুঝিয়ে দেন তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হয়, এই আর কি। কথাটা বলতে বলতে নেহা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে ভার্সিটির একদল সিনিয়র এসে নীলাকে ঘিরে ধরে। কিরে, কি ব্যাপার? তোকে তো ভার্সিটিতে এর আগে কখনো দেখিনি, অথচ এই মেয়েটার সামনে সিনিয়র বলে তো নিজে খুব ভাব নিলি। এবারে আসলে খুলে বল তো, কেসটা কি? না মানে আসলে ভাইয়া, ভার্সিটিতে আমিও আজ প্রথম এসেছি, কিন্তু ওই মেয়েটাকে প্রথম দেখাতেই আমার একটু ভালো লেগে গেছে, তাই একটু মজা করছিলাম, এই আর কি, অন্য কিছুই না। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই তো নতুন হয়ে আর একজন নতুনদের সামনে এভাবে ভাব নেওয়াটা তো ঠিক হয়নি। এর জন্য তো তোকে পানিশমেন্ট পেতে হবে। আরে ভাইয়া, এসব আপনি কি বলছেন? আমি একটু মজা করলাম, তার জন্য আবার আমাকে পানিশমেন্ট পেতে হবে? এটা তো কোনো হাদিসে লেখা আছে বলে আমি জানি না। কোন হাসিবের কথা তুই বলছিস আর কোন হাসিবকে মেনশন করছি সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভার্সিটির আমরা সিনিয়র, আমাদের কথা মতোই সব কিছু হয়। আর এখানে তুই কিনা সিনিয়র, সে যে মজা নিবি এটা তো আমাদের সামনে হতে দিতে পারি না। এটা আমাদের জন্য আপন এটা আমাদের জন্য অপমানজনক। কথাটা বলতে বলতে ওই সিনিয়র ছেলেগুলো নীলকে মারধর করতে চাইছিল। এমন সময় নতুন আরেকটা মেয়ে তাদের সামনে এসে বলে। এই, এসব কি করছো তোমরা? ওই যে ওদিকেই দেখলাম প্রিন্সিপাল আসছে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, প্রিন্সিপাল দেখলে ঝামেলা হবে। কথাটা বলা মাত্রই ওই সিনিয়র ছেলেগুলো সেখান থেকে উধাও হয়ে গেল। আর তখনই নীল মেয়েটার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আমাকে এইভাবে এদের হাত থেকে উদ্ধার করার জন্য, কিন্তু আপনি কে? আর আমাকে বা উদ্ধার করতে এত মরিয়া হয়ে উঠলেন কেন? আমিও এই ভার্সিটিতে নতুন। আমি তোমাদের কথোপকথন অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। আমি বুঝতে পারছিলাম ওই ছেলেগুলো তোমাকে মারধর পর্যন্তও করতে পারে, তাই একটু সামান্য ব্যবস্থা নিলাম আর কি। যাই হোক, তুমি কোন সাবজেক্ট? আমি তো সায়েন্সের স্টুডেন্ট। আর আপনি? সেম টু ইউ। তাহলে তো আমরা বন্ধু হতেই পারি, কি বলো? যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। আমার কিন্তু পার্সোনালি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে কোনো প্রবলেম নেই। আরে এসব তুমি কি বলছো? আমরা যেহেতু একই ক্লাসে আর কি বিষয় নিয়ে পড়াশোনা করছি, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্ব হতেই পারে, এখানে প্রবলেম থাকার কি আছে? যাই হোক, আর আমরা যদি বন্ধুই হই তাহলে আমাদের মধ্যে তুমি আপনি অন্তত থাকবে কেন? বন্ধুরা তো একে অপরকে তুই তুকারি করে কথা বলে। ওকে চলো তাহলে ক্লাসে, আজ যেহেতু আমাদের প্রথম ক্লাস সেহেতু একটু আগে ভাগেই ক্লাসে যাওয়া উচিত। বলতে বলতে নিশি আর নীল দুজনেই ক্লাসে চলে আসে। আর ক্লাসে এসেই নীল দেখতে পায় ওই মেয়েটা একটু আগে যে মেয়েটার সঙ্গে প্র্যাঙ্ক করেছিল সেটা তাদের ক্লাসেই বসে আছে। সেটা দেখে নীল নিশিকে বলে, দেখো, এখন যেহেতু আমরা বন্ধু হয়ে গেছি, তাই আমার মনে হয় একে অপরকে মনের কথা একে অপরকে জানাতে পারি, তাই না? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমরা যেহেতু বন্ধু তাই আমরা একে অপরের মনের কথা জানতেই পারি, আর যে কোনো সমস্যায় যে কোনো সাহায্য করতেই পারি।
তো বলো, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ওই যে হিজাব পরা মেয়েটা দেখতে পাচ্ছিস, ওই মেয়েটাকে আমি তখন প্র্যাঙ্ক করেছিলাম। আসলে ওই মেয়েটাকে আমার প্রথম দেখাতে ভালো লেগে গেছিলো, বলতে পারিস লাভ অ্যাট ফার্স্ট সাইট। তাই তো আমি মেয়েটার সঙ্গে একটু মজা নিচ্ছিলাম, এমন সময় হুট করে কোথা থেকে ওই সিনিয়রের দল উড়ে এসে জুড়ে বসবে সেটা তো আমি বুঝতে পারিনি। আর তুই তো সেখানেই ভুলটা করেছিস। কাউকে পছন্দ হলে এভাবে তার সঙ্গে মজা নিতে হয় না, আর ভার্সিটিতে মোটেই নয়। কারণ এখানে সবাই পড়াশোনা করতে আসে না, কেউ আসে মাস্তানি করতে, আর তুই সেই মাস্তানের পাল্লায় পড়ে গিয়েছিলে। যাই হোক, কোনো রকমে আমি বুঝতে পেরে সেখান থেকে তোকে বাঁচিয়ে নিয়ে চলে আসলাম। হ্যাঁ রে দোস্ত, আমি বুঝতে পেরেছি বিষয়টা আমার ভুল হয়েছে, কিন্তু এখন কিভাবে কি করলে সব কিছু ঠিক করা যায় তুই আমাকে সেটাই বল না। আসলে সত্যি কথা বলছি, তোকে এই মেয়েটাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। এভাবে হুটহাট করে তো কিছুই হয় না দোস্ত। ঠিক আছে, তুই তোর মাথাটা ঠান্ডা কর আর আমাকে চিন্তা করতে দে কিভাবে কি করা যায়, সেটা না হয় আমিই দেখে নিচ্ছি। বলতে বলতে নিশি নেহার কাছে চলে যায় আর নেহার পরিচয় জিজ্ঞাসা করে। তখন নেহা তার পরিচয় নিশিকে দেয় আর নিশিও তার পরিচয় নেহাকে দেয়। আর তখন নিশি নেহাকে বলে, আচ্ছা শোন না, আজকে তো তুমিও ভার্সিটিতে প্রথম এসেছো আর আমিও প্রথম এসেছি। তুমিও তেমন কাউকে চেনো না আর আমিও তেমন কাউকে চিনি না, তাই বলছিলাম কি আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি? এই তো মেঘনা চাইতেই বৃষ্টির মতো। যেহেতু ভার্সিটিতে এসে আমি তেমন কাউকে কথা বলার জন্য পারছিলাম না, সেখানে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে চাইছো, এইটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। ওকে ডান, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, কথা দিলাম। আজ থেকে সুখে দুঃখে আপদে বিপদে অলওয়েজ আমরা একে অপরের পাশে থাকবো। বলতে বলতে তাদের প্রথম ক্লাসের ঘন্টা পড়ে যায় আর টিচার ক্লাসে চলে আসে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বায়োলজি টিচার। আজ থেকে আমি তোমাদেরকে বায়োলজি পড়াবো। তবে আমি যেহেতু আজ তোমাদের সঙ্গে প্রথম ক্লাস করতে যাচ্ছি, তাই আমার মনে হয় আজকে আমাদের সাবজেক্ট পড়াশোনা না হয়ে পরিচিত হওয়াটা দরকার। যেহেতু তোমরাও আমার সম্পর্কে কোনো কিছু জানো না আর আমিও তোমাদের সম্পর্কে কোনো কিছু জানি না, তাই আগে পরিচয়টা হোক। টিচারের কথাই সকল স্টুডেন্টও একমত পোষণ করে আর সবাই পরিচয় হয়ে নেয়। আর তখনই ক্লাসের এক দুষ্টু ছেলে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা ম্যাডাম শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। হ্যাঁ, আমি তোমার টিচার আর তুমি আমাকে কেন কিছু জিজ্ঞেস করবে তার জন্য অনুমতি নিতে হবে কেন? তুমি আমাকে পড়াশোনা বিষয়ে যে কোনো কিছু নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো, তবে নট পার্সোনাল সাবজেক্ট। কিন্তু ম্যাডাম দেখেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। পড়াশোনা করার জন্য সবচাইতে যেটা প্রয়োজন সেটা হলো ভালো একটা মন। আর মন যদি ভালো না থাকে তাহলে আপনি যত ভালোই পড়ান না কেন, আপনার পড়া কিন্তু আমার মাথায় ঢুকবে না। আর সেই প্রশ্নটা আমার মন থেকে আসে, তাই আমি আপনাকে বলছি, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড? কথাটা শোনা মাত্রই ক্লাসে উপস্থিত সবাই হো হো করে হেসে দিল এবং ম্যাডামও পড়ে গেলেন মহালজ্জায়। তিনি কি বলবেন কিছুই ভেবে পারছেন না, তাই তিনি সকলকে ধমক দিয়ে থামতে বললেন। আর এদিকে নিলয় তো বলেই চলেছে, কি হলো ম্যাডাম, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমি তো আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি সিঙ্গেল নাকি ম্যারিড। শোন খোকা, তুমি একবার ক্লাস শেষ হলে আমার কেবিনে এসো, তখন আমি তোমাকে বুঝিয়ে দেব আমি সিঙ্গেল নাকি ম্যারিড। কথাটা বলে টিচার ক্লাস থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নিলয়ও কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। সেই ম্যাডাম ক্লাস থেকে বের হওয়া মাত্রই ক্লাস থেকে বের হয়ে ম্যাডামের পিছন পিছন ম্যাডামের কেবিনে চলে আসলো। আর ম্যাডাম সেটা দেখে পিছন ফিরে তাকে বলল, কি ব্যাপার, ক্লাস শেষ হওয়ার আগেই তুমি আমার পিছন পিছন আমার কেবিনে চলে আসলে যে? তো আমি কি করব ম্যাডাম, আপনি নিজেই সেটা বলেন না। আপনি তো নিজেই আমাকে বললেন যে ক্লাসের পরপরই আপনার কেবিনে আসতে আপনি সিঙ্গেল নাকি ম্যারিড সেটা আমাকে বলবেন। আসলে ম্যাডাম আপনি কি জানেন, আপনার ওই যে ঠোঁটের নিচে ছোটো তিলটা আছে না, ওইটা দেখে আমি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেছি, তাই একটু আপনার সঙ্গে লাইন মারতে চেয়েছিলাম আর কি। তবে রে দাঁড়া, আমি তোর ক্রাশ খাওয়া আর ঘাস খাওয়া বের করছি। আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে তোর নামে নালিশ করব আর তোকে আজকেই এই ভার্সিটি থেকে বের করে দেওয়ার বরখাস্ত করছি।
কথাটা বলেই টিচার প্রিন্সিপাল স্যারের রুমের দিকে পা বাড়াচ্ছিল। এমন সময় হঠাৎ ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্ট সেখানে এসে উপস্থিত হয়। আর এর মধ্য থেকে নীল ম্যাডামকে বলতে থাকে, ম্যাডাম, আপনি এমন কেন করছেন? আপনি দেখতে যথেষ্ট সুন্দরী, তাই আপনাকে দেখে যে কোনো ছেলে প্রেমে পড়তেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আপনাকে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করতে হবে, এটা কোন হাদিসে লেখা আছে এটা তো আমার জানা নেই। তার মানে তুমিও এই দলের অন্তর্ভুক্ত? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এর সঙ্গে তোমার নামটাও বলে দেব, তোমাকেও এই ভার্সিটিতে বেশি থাকতে না হয়। আরে ম্যাডাম, আমি আপনাকে কি বলতে চাইলাম আর আপনি কি বুঝতে চাইছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি আপনাকে এমন কোনো কথা বললাম নাকি? আমি তো শুধু আপনাকে এইটুকুই বলতে চাইছি যে আপনি যথেষ্ট সুন্দরী। আর আপনার কি এতে কোনো সন্দেহ আছে নাকি? আর আপনার যদি এতে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি নিজেই গিয়ে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করতে পারেন। প্রিন্সিপাল স্যার যদি এটা বলে যে আপনি সুন্দরী নন, তাহলে না হয় আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেন। আসলে কথা কি জানেন, কোনো মেয়েই নিজেকে অসুন্দরী প্রমাণ করতে চায় না। মেয়েরা নিজেকে আরও আকর্ষণীয় এবং সুন্দরী প্রমাণ করতে সর্বদাই ব্যস্ত থাকে। আর উনি টিচার হয়েছেন তো কি হয়েছে, ওনার ক্ষেত্রেও তো তার ব্যতিক্রম হবে না। তাই উনি আর কোনো কথা না বলে চুপ করে গেলেন। তখন নীল সুযোগ বুঝে নিলয়কে নিয়ে ম্যাডামের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর বাইরে গিয়ে নিলয়কে বলতে লাগলো, কিরে শালা হাদারাম, মরবার জন্য আর জায়গা পেলি না, অবশেষে কিনা টিচারের প্রেমে পড়তে হলো। ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে আছে, কি করতে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে লাইন মারতে পারিস না? আরে আমি কি করব সেটা তুমি বলো না। ম্যাডামকে দেখে ভালো লেগে গেছে, তাই তো একটু এরকম করলাম। এখানে তুই আমার দোষটা কোথায় দেখতে পাচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারলাম না। হ্যাঁ, সেটাই তো, এখনও তোর কোনো দোষ নেই, তুই একদম কচি খোকা। এখন মুখটা বন্ধ করে এখান থেকে যা তো, এইসব ফালতু কথা আমার ভালো লাগে না, সর এখান থেকে। বলেই নীল সেখান থেকে চলে গেল। আর এদিকে নিশি সেখানে এসে উপস্থিত হলো। নিশি এসেই তাকে বলতে লাগে, কি রে, অন্যকে হাজারটা কথা শুনিয়ে দিচ্ছিস কিন্তু নিজেই একটা মেয়ের প্রেমে পড়ে গেছিস, সেটা তুই কি করবি? সে বিষয়ে কিছু ভেবেছিস নাকি? এত চিন্তা ভাবনার কি আছে? আমি তো আর তার মতো ম্যাডামের প্রেমে পড়িনি, আমার ক্লাসের একটা মেয়ের প্রেমে পড়েছি যে কিনা আমার সমবয়সী হবে। তাহলে এত ভাবনার কি আছে? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখন মেয়েটাকে কিভাবে নিজের কথা বলতে হবে সেটাই চিন্তা কর না। আসলে কি জানিস তো, এই ভার্সিটি এখানে তোর মুখের খাবারকে কখন কেড়ে নিয়ে যাবে এটা তুইও বলতে পারবি না। আর আমিও তো তোর বন্ধু, তাই বলছি। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস। আমি এই বিষয়ে কোনো চাপ নিতে চাই না, আর তুই কোনো চিন্তা করিস না। আমি যত দ্রুত সম্ভব আমার মনের কথাটা নেহাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমি যাতে নেহার কাছাকাছি যেতে পারি, সেই বিষয়ে কিন্তু তোকেই সাহায্য করতে হবে। আরে দোস্ত, বললাম তো, আমি যখন তোকে নিজের বন্ধু বানিয়েছি তখন তোকে যত প্রকার সহযোগিতা করতে হয় আমি করব, কোনো সমস্যা নেই। তুই শুধু নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর। বলতে বলতে নীল আর নিশি সেখান থেকে হাঁটতে শুরু করে। তখনই তাদের চোখ পড়ে নেহা একটু দূরে একা একা দাঁড়িয়ে আছে। তখন নিশি নীলকে বলে, দোস্ত, এটাই সুযোগ হয়েছে, দেখ নিশি একা একা দাঁড়িয়ে আছে, তুই একটু ওর সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা কর, একদম বেশি বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু। তখন ঠিক আছে, আমি দেখছি। এই কথাটা বলে নীল সেখানে রেখে আস্তে আস্তে নেহার দিকে অগ্রসর হতে থাকে। নেহা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। নীল তখন আস্তে আস্তে করে একটু তার পাশে দাঁড়াতেই তখনই নেহা তাকে বলে, আরে আপনি আবার এখানে আসলেন কেন? তখন তো আমি শুনলাম সিনিয়র আপনাকে মারধর পর্যন্ত করতে চাইছিল, তাতেও আপনার লজ্জা হয়নি নাকি? আরে মাই ডিয়ার, এসব তুমি কি বলছো? আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম আর ওদের সাথে মজা করছিলাম। এখন বলো না তোমার পরিচয়টা কি? আমি তো এখনো পর্যন্ত তোমার পরিচয়টা জানতে পারলাম না। ও তাই নাকি? তাহলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমার পরিচয়টা জানাটা আপনার জন্য এত ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে কেন? উফ, তুমি কি যে কি বলো না। তুমি আমার ক্লাসমেট, আমরা একই ক্লাসে পড়ি আর একই সাবজেক্ট নিয়ে পড়ি, তাহলে আমরা কেন
অপরের পরিচয়টা জানতে পারি না? তোমার ক্লাসমেট হওয়ার সুবিধার্থে তো আমি তোমার পরিচয়টা নির্দ্বিধায় জানতে পারি। হ্যাঁ, একদমই। আপনার যদি সেটাই মনে হয়ে থাকে তাহলে বায়োলজি ক্লাসে টিচার যখন সবার তখনই আপনি মনোযোগ দিয়ে নিয়ে শুনতে পারতেন, কিন্তু আপনি তো সেটা করেননি। তাই আমার মনে হয় আমার পরিচয় জানতে চাওয়াটা আপনার কাছে তেমন ইম্পর্ট্যান্ট নয়। তাই আই এম সো সরি। সরি বলার কি আছে? আমরা একই ক্লাসে পড়াশোনা করি, সেখানে পরিচয় জানতে চাওয়াটা তেমন কোনো অপরাধ নয় বলেই আমি জানি। যাই হোক, তুমি যে তোমার পরিচয়টা না দিতে চাও তাহলে সেটা অন্য কথা। কথাটা বলে নীল নেহাকে বলে। আচ্ছা, ওই যে ওইদিকে দেখো না, ওই আম গাছটায় ওটা কি দেখা যাচ্ছে? তখন নেহা ওই আম গাছটার দিকে তাকাতে না তাকাতেই নীল নেহার গালে ঠাস করে একটা কিস বসিয়ে দেয়। নেহা তখন অনেকটা চমকে গিয়ে নীলকে বলে, আরে মিস্টার, এটা আপনি কি করলেন? আপনার তো দেখছি চরিত্রের সমস্যা আছে। আপনি তখন আমাকে ফ্লাইং কিস করলেন আর এখন সরাসরি কিস করলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি ভার্সিটিতে পড়াশোনা করতে চান না নাকি? ও মাই ডিয়ার, তোমাকে কিস করার সঙ্গে এই ভার্সিটিতে পড়াশোনা করার আর না করার কি সম্পর্ক আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি নিশ্চয়ই এটা খুব ভালো করেই জানেন। আমি যদি এখন প্রিন্সিপালের রুমে যাই আর প্রিন্সিপালকে গিয়ে এই ঘটনাটা খুলে বলি, তাহলে আপনার সঙ্গে ঠিক কী হতে পারে? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এটাও খুব ভালো করে জানি যে তুমি মুখে এই কথাটা বলছো, অন্তর দিয়ে বলছো না। তাই তুমি এই কাজটা কোনোভাবেই করতে পারবে না। আই এম শিওর অফ দিস সাবজেক্ট। আমার বিষয়ে আমি ভালো করে জানি না, আর আপনি এত কনফিডেন্টলি একটা কথা বলছেন কি করে? আমি কি করব না করব সেটা তো একান্তই আমি নিজেই খুব ভালো করে জানি, কিন্তু আপনার এত কনফিডেন্স আসছে কোথা থেকে? ভালোবাসা থেকে ডার্লিং, আমি তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাই নিজের ভালোবাসার যদি এইটুকু কনফিডেন্স রাখতে না পারি তাহলে আর কি করবো বলো? তাই বলে দিনে দুপুরে এইভাবে পাবলিক প্লেসে আপনি একটা মেয়েকে কিস করবেন? এটা তো হতে পারে না। আমি আপনার নামে সত্যি প্রিন্সিপালের কাছে বিচার দেব। তুমি চেষ্টা করে দেখতে পারো ডার্লিং, কিন্তু তাতে বিশ্বাস কোনো লাভ হবে বলে মনে হয় না। নীল আর নেহা এই বিষয়টা নিয়ে তর্ক করছিল। এমন সময় সেখানে নিশি এসে উপস্থিত হয়। নিশি নেহাকে বলে, কি ব্যাপার? আমার মনে হয় তোমরা কিছু একটা নিয়ে তর্ক করছিলে। তোমাদের মধ্যে কিছু হয়েছে কি? কই না তো, আমাদের মধ্যে আবার কি হবে? তুই মনে হয় ভুল কিছু দেখেছ। যাই হোক, আমরা দুজন একটু কথা বলছি, তুমি এখন আসতে পারো। তখনই নেহা নিশিকে যেতে নিষেধ করে আর সমস্ত ঘটনাটা নিশিকে খুলে বলে। সবটা শুনে নিশি হাসতে হাসতে বলে, আরে বাবা, বেচারি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, আর কাউকে ভালোবাসার পর তাকে কিভাবে প্রপোজ করতে হয় সেটা বেচারি জানে না। যেটা জানো না সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার কি দরকার? সে জানে না তো না জানাই ভালো ছিল। এখানে অযথাই এসব ফালতু ড্রামা করতে আসার কি দরকার? কথাটা বলতে বলতে নেহা মুখটাকে একটা ভেঙচি মেরে সেখান থেকে চলে যেতে চাইছিল। এমন সময় নিশি পেছন থেকে তাকে বলে, এই নেহা শোনো, কি তো ছেলে হিসেবে এতটাও খারাপ নয়। তুমি কিন্তু চাইলে তাকে অ্যাকসেপ্ট করতেই পারো, আর যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু আমায় বলে দিতে পারো। কেন? তোমাকে বলবো কেন? আমি যদি থাকি একসেপ্ট না করি তাহলে কি লাইনে তুমি আছো নাকি? তুমি কি তার সাথে সেটেল হওয়ার পরিকল্পনা করছো নাকি? হ্যাঁ, সেটা তুমি ভাবতেই পারো। যেহেতু নীল যথেষ্ট হ্যান্ডসাম, একটা ছেলে যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই তুমি যদি তার সঙ্গে সেটেল নাই হতে পারো তাহলে আমি সেটেল হতে দোষটা কোথায়? তখন নেহা নিশিকে বলতে থাকে, নিশি যদি নীলকে এতই পছন্দ হয়ে থাকে তাহলে নিশি নিজেই সেটেল হয়ে নিতে। এই কথা শুনে নিশি নেহাকে উত্তর দেয়, সে তো তোমাকে পাত্তা দেয় না। সে যদি তোমাকে পাত্তা দিত আর এমন কোনো প্রপোজাল আমি পেতাম তাহলে নিশ্চয়ই আমি অ্যাকসেপ্ট করে নিতাম, তোমায় বলতামও না। বলতে বলতে যে যার যার মতো সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে ভার্সিটিতে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন নীল ভীষণ ভালো গান করে। নীল গুনগুন করে গান গাইছিল। এমন সময় হঠাৎ করেই নিশির সেখানে আগমন হয়। আর নিশি এটা শুনেই ভার্সিটির ক্যাম্পাসে থাকা বেশ কিছু স্টুডেন্টকে সেখানে ডেকে নেয় আর বায়না করে বসে নীলের কাছে সবার সামনে নীলকে গান শোনাতে হবে। নিশি নীলকে এমনভাবে রিকোয়েস্ট করছিল, নীল আর সেই রিকোয়েস্ট ফেলতে পারেনি। অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড নীল গান করছিল।
তখন নিশি নীলের কাঁধে হাত রেখে পাশে বসে গান শুনছিল, আর এটা নেহা দেখতে পেল। আর তৎক্ষণাৎ নেহা সেখানে উপস্থিত হয়। নেহা প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেছিল, কিন্তু সেটা প্রকাশ না করে নিশিকে বলে, কি ব্যাপার ম্যাডাম, সেদিন তো খুব বড় বড় কথা বলছিলেন, এখন তো দেখছি হিরোর কাঁধে হাত রেখে গান শোনা হচ্ছে, তো সেটেল হয়ে গেছেন নাকি? তখন উপস্থিত সবাই হতভম্ব হয়ে দেখছে, কেউ কিছু বলতে পারছে না। আর নেহা এসব কি বলছে কিছু কেউ বুঝতেও পারছে না। তখন নিশি সেখান থেকে দাঁড়িয়ে নেহাকে বলে, আরে এসব তুমি কি বলছো? আমরা ফ্রেন্ড, এটা জাস্ট সিম্পল একটা বিষয়, এখানে তোমার এত রেগে যাওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ ফ্রেন্ড, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে কাঁধে হাত রেখে গান শোনাতে হবে এইটা কোনো পুস্তকে লেখা আছে? এটা সবার সামনে স্পষ্ট করে বলে দিলেই পারো তোমাদের মধ্যে কিছু একটা চলছে, এত ঢং করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারি না। কথাটা বলেই নেহার রাগে সেখান থেকে চলে যেতে চাইছিল। এমন সময় নীল পেছন থেকে নেহার হাতটা ধরে বলে, ও প্রেয়সী, যেও না চলে, ভুল বুঝে আমায়, যা দেখেছো সবই ছিল ভুল, করোনা ক্ষমা আমায়। নীলের এমন গানের ছন্দ শুনে নেহা তো রাগে ফেটে পড়ছিল। সে এতটাই রেগে গেছিল, মন চাইছিল যেন নীলকে পানি ছাড়াই আস্ত গিলে খাবে। নেহার এমন অবস্থা দেখে নীল তাকে বলে, প্লিজ নেহা, ভুল বোঝো না, তুমি যা দেখেছো সবই ভুল ছিল। এখানে সবাই উপস্থিত আছে, সবার কাছে জিজ্ঞাসা করলেই তুমি বিষয়টা ক্লিয়ার জানতে পারবে। আমরা জাস্ট গান করছিলাম, এর বেশি কিছুই না। হ্যাঁ সেটাই করো না, সেটা করতে তোমাদের কে নিষেধ করেছে? আমায় টানছো কেন এর মধ্যে? ছাড়ো আমায়, আমি যাচ্ছি। হ্যাঁ সেটাই করো না, সেটা তোমাদের কে নিষেধ করেছে? আমায় টানছো কেন এর মধ্যে? ছাড়ো আমায়, আমি যাচ্ছি। নেহার কথা শুনে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে নেহা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। এখন যেভাবেই হোক কথা বলে নেহাকে শান্ত করতেই হবে, কিন্তু সেটা কি করে পসিবল? তাই নিশি নেহাকে বলে, দেখো নেহা, তোমার বিষয়টা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এটা আমি খুব ভালো করে জানি যে তুমি নীলকে ভালোবাসো, আর আমি নীলের কাঁধে হাত রেখেছি বলে তোমার জ্বলছে, তাই না? এই নিশি দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি নীলকে ভালোবাসি, সে কথা তোমায় কে বলেছে? আমার বয়ে গেছে এরকম একটা ফালতু ছেলের সঙ্গে নিজেকে সম্পর্কে জড়াতে। এসব উল্টাপাল্টা কথা বলতে আর কখনোই আমার কাছে আসবে না। কথাটা বলতে বলতে নেহা সেখান থেকে চলে যায়। এদিকে নীল আর নিশি ভাবতে থাকে কিভাবে নেহার রাগ ভাঙানো যায়। তখনই নিশি নীলকে তার মাথায় একটা আইডিয়া এসেছে বলে। তখন নীল জানতে চাই কি সেই আইডিয়া। আমার আইডিয়াটা যখন আমি কাজে লাগাবো তখনই তুমি বুঝতে পারবে, এখন শুধু একটু চুপ করে দেখতে থাকো। আর একটা কথা, তুমি কিন্তু এখন কোনোভাবেই নেহাকে নক করতে যাবে না। কিন্তু আমি তো আর একটা দিনও তার সঙ্গে কথা না বলে থাকতে পারি না। তার সঙ্গে কথা বলতে না পারলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি তো খুব ভালো করে জানো যে আমি একদম আষ্টে পৃষ্ঠে তার সঙ্গে জড়িয়ে আছি। তার সঙ্গে কথা না বলে থাকা নিজের মৃত্যু ডেকে আনা আমার কাছে সমান সমান। তখন নিশি নীলকে বলে, নীলকেই ডিসাইড করতে হবে সে নেহার সঙ্গে পুরোপুরি সম্পর্ক নষ্ট করবে নাকি নেহাকে তার ভুলটা বোঝার সুযোগ করে দেবে। অপরদিকে নেহাও মোটামুটি জেদি একটা মেয়ে বলা চলে, সেও কিন্তু সহজে হার মেনে নেওয়ার মতো পাত্রী নয়। তো দেখা যাক কি হয়, চলুন আপনারাও আমার সঙ্গে। এরপর থেকে নীলের সঙ্গে নিশির মেলামেশাটা একটু বেড়েই চলে। সেটা দেখে নিলয় নিশিকে বলে, কি ব্যাপার নিশি, কিছুই তো বুঝতে পারছি না। শুনছিলাম তো নেহার সঙ্গে নীলের সম্পর্ক চলছে, কিন্তু ইদানিং তো দেখছি তোমার সঙ্গে মেলামেশাটা একটু বেশি। কেসটা কি একটু বলবে? তখন নিশি মনে মনে বলতে থাকে এটাই তো সুযোগ, এবার এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। তাই নিশি নিলয়কে বলে, শোনো, আমি তোমায় একটা সিক্রেট বলবো, তুমি কাউকে বলবে না তো? নিশি এই কথাটা খুব ভালো করেই জানে সে নিলয়কে যতই বলুক না কেন কথাটা না বলতে, নিলয় কিন্তু সেই কথাটা প্রকাশ করবেই। আর বিশেষ করে নেহার সঙ্গে তো কোনো কথাই নেই। আর তৎক্ষণাৎ নিলয় তাকে বলে, তুমি একদম নিশ্চিত থাকতে পারো, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু কি হয়েছে সেটা আমায় বলো। আসলে নেহা তো একদমই আনস্মার্ট একটা মেয়ে। নেহার সঙ্গে কোনো ছেলে সম্পর্কে যেতে পারে নাকি? নেহাকে প্রথম দেখাতে একটুও ভালো লেগেছিল নীলের, কিন্তু মেয়েকে রেখে কেন নেহার সঙ্গে সম্পর্কে যাবে? সেটা একদম তুমি ঠিক কথা বলেছ। তুমি হলে আমাদের ক্যাম্পাসের অনারি স্মার্ট মেয়ে, তোমাকে রেখে নীল কেন নেহার সঙ্গে রিলেশনে যাবে? এবার তুমি নিশ্চয়ই কেসটা বুঝতে পেরেছো, তাই না?
হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কথাটা বলে নিলয় সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টা দূর থেকে ফলো করছিল নীল। নিলয় সেখান থেকে চলে যেতেই নীল সেখানে উপস্থিত হয় আর নিশিকে জিজ্ঞাসা করে। কী ব্যাপার নিশি, এই হাদারামটা তোর এখানে এসেছিল কেন? এই হাদারামটা তোকে আবার কি বলল? নদীর অতল পানিতে টোপ ফেলেছি, এখন দেখা যাক টোপ মাঝে গেল কি না। মানে কি বলছিস তুই? আমি তো তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আসলে তুই কি মেইন করতে চাইছিস? একটু আমাকে খুলে বল তো শুনি। তখন নিশি বলতে থাকে সে নিলয়কে যে কথাটা বলেছে এবং না বলতে বলেছে সেটা নিশ্চয়ই নিলয় নেহাকে গিয়ে বলবে। আর নেহাকে গিয়ে বলার পর নেহার যে রিয়াকশনটা হবে সেটাই জাস্ট দেখার অপেক্ষা। এই কথা শুনে নীল নিশিকে বলে। তোর মাথায় বুদ্ধি আছে মানতে হবে। যাই হোক, অবশেষে কি হয় সেটাই দেখার অপেক্ষা। হায়, কি হয় সেটাই শুধু দেখতে থাকার অপেক্ষা করতে থাক। বলতে বলতে নিশি আর নীল দুজনেই ক্যাম্পাসের এক কোণে বসে গল্প করতে থাকে। কিন্তু তাদের এই ছোট্ট টোটকাটা এত তাড়াতাড়ি কাজে দিবে এটা তারা কেউই কল্পনা করেনি। নিলয় সেখান থেকে বের হয়ে সোজা লাইব্রেরিতে চলে যায়। সেখানে নেহা একটা বই পড়ছিল আর নিলয় সেখানে গিয়েই নেহাকে বলতে থাকে। নেহা, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। তুমি কি এখন ফ্রি আছো? আমি কি তোমার সঙ্গে ওই কথাটা বলতে পারি? হ্যাঁ, আই এম ফ্রি। বলো কি বলবে। শোনো, আমি জানি না তুমি আমার কথা কিভাবে নেবে আর কথাটা আদৌ বিশ্বাস করবে কিনা, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড আমার মনে হয়েছে তোমাকে কথাটা বলা উচিত। নিলয়ের এমন হেয়ালিপনা দেখে নেহা অনেকটা রেগে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে শান্ত রেখে নিলয়কে বলে। দেখো ভাই, এত হেয়ালিপনা আমার একদমই পছন্দ নয়। তুমি আমাকে কি বলবে প্লিজ সরাসরি বলে ফেলো। আমি এত হেয়ালিপনা একদমই সহ্য করতে পারি না। এছাড়া ইদানিং আমার মন মানসিকতা একদমই ভালো যাচ্ছে না। এই কথা শুনে নিলয় বলতে শুরু করে। সে বলে। দেখো, আমি খুব ভালো করে জানি যে তুমি কেন মন খারাপ করে আছো, আর তোমার জায়গায় আমি থাকলেও ঠিক এমনটাই হতো। তাই যাই হোক, আমি তোমাকে যেটা বলতে এসেছি, আমার মনে হয় নীল এখন আর তোমাকে ভালোবাসে না, নিশির সঙ্গে অনেকটা মাখো মাখো। কথাটা শুনে নেহা অনেকটা আঁতকে ওঠে আর সেই নিলয়কে বলে নিলয় এই বিষয়টা কি করে জানে। তখন নিলয় তাকে উত্তর দেয়। দেখো, নিশি আমাকে এই বিষয়টা নিজেই বলেছে, কিন্তু তুমি কিন্তু নিশিকে এই কথাটা কোনোভাবেই বলবে না যে আমি তোমাকে এটা বলেছি। তাহলে তো তুমি জানোই নিশি কেমন মেয়ে, সে কিন্তু একদম আমার দফারফা করে ছাড়বে। হ্যাঁ ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না। আমি তোমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। তুমি এখন আসতে পারো। ঠিক আছে, এই কথাটা বলতে বলতে নিলয় সেখান থেকে চলে যায়। আর নেহার মনে একটা খটকা কাজ করতে থাকে। তবে কি সত্যি সত্যি নিশি আর নীলের মধ্যে কিছু একটা চলছে? যেভাবেই হোক তাকে তো এই বিষয়টা জানতেই হবে, কারণ সেও তো মনে মনে নীলকে ভালোবেসে ফেলেছে। আর একতরফা তো ভালোবাসা যায় না। এখন যদি নিশি আগের মতো কিছু একটা চলে তাহলে তো নীলকে তার ভুলে যেতে হবে। তাই সে ভাবতে থাকে যেভাবেই হোক জানতেই হবে। তখন সে ওখান থেকে উঠে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এমন সময়ই তার চোখ পড়ে নিশি আর নীলের দিকে। সে লক্ষ্য করে তারা দুজন অনেকটা ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। তাই সে ভেবেই নেয় নিশি আর নীলের মধ্যে কিছু একটা চলছে। সে নিশি আর নীলকে দেখেও না দেখার ভান করে সেদিক দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎ নিশি তাকে পেছন থেকে ডাক দেয়। কি ব্যাপার নেহা, তুমি আমাদেরকে দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? এদিকে এসো, বসো, গল্প করি। না ভাই, তোমরা তোমাদের মতোই থাকো না। আমি তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চাই না। আমি আমার মতোই ভালো আছি। কারোর কাছে গিয়ে কারোর বিরক্তির কারণ হতে চাই না। আরে ভাই, এসব তুমি কি বলছো? আর এসব কথা তোমার মাথায় নিশ্চয়ই কেউ ঢুকিয়েছে। বলো তো এইসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? আরে বাবা, আমার মাথায় কেউ কোনো কথা ঢুকাতে যাবে কেন? তোমাদেরকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে কিছু একটা চলছে। এখানে তোমরা অন্যজনকে টেনে দোষারোপ কেন করছো? করছি তার একটাই কারণ, আমরা এতটাও ঘনিষ্ঠ অবস্থায় নেই যে আমাদেরকে দেখে কেউ এমন কিছু মিন করতে পারবে। তাই তোমার কথাটা জাস্ট হজম হলো না আমার। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। কথাটা বলেই নেহা কোনো রকমে সেখান থেকে কেটে পড়তে চাইছিল। কিন্তু একটা মেয়ে এসে কি এত সহজে একটা মেয়েকে তার ভালোবাসা হারাতে দেবে? এমনটা তো হয় না। তাই নিশি নেহার হাত ধরে বলে। তুমি নীলের কাছ থেকে এইসব কথা শুনেছো তাই না? আর নীলের কাছ থেকে এইসব কথা শুনেই তুমি পাগলের মতো ছুটে চলে এসেছো এটা দেখতে যে নীল আর আমার মধ্যে সত্যিই কিছু চলছে কি না। নিশি, তুমি একদমই ভুল কথা বলছো। নিলয় আমাকে কিছু বলতে যাবে কেন?
নিলয় আমাকে কিছুই বলেনি। কিন্তু নিশিতা খুব ভালো করেই জানে সে নিলয়কে এই কথাগুলো বলেছেই নেহাকে বলার জন্য, আর তার টোটকাটা কাজেও দিয়ে দিয়েছে। এখন যেভাবেই হোক নেহাকে আসল কথাটা জানাতেই হবে আর রাগটা ভাঙাতে হবে। তাই নিশি নেহাকে বলে, তুমি কি আমার মাথায় হাত রেখে বলতে পারবে তুমি একদম সত্য কথা বলছো? তুমি নিলয়ের কথা শুনে এখানে আসোনি? নেহা তখন অনেকটা থমথমে হয়ে বলে, আরে এসব তুমি কি বলছো? আমি তোমার মাথা ছুঁয়ে কসম করতে যাব কেন? তার মানে আমি যেটা মিন করছি সেটা একদমই সত্যি। তুমি নিলয়ের কথা শুনে এখানে চলে এসেছো। আসলে ওটা সম্পর্ক সাজানো একটা নাটক ছিল, কারণ আমি খুব ভালো করে জানি তুমি নীলকে ভালোবাসো, আর দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেটাও হয়েছে আমার কারণে। তাই সেই ভুল বোঝাবুঝিটা মেটানোর দায়িত্ব একান্তই আমার। সেজন্যই একটা ছোট নাটক করে তোমাকে বোঝাতে হলো যে তুমি সত্যিই নীলকে ভালোবাসো। কথাটা শুনে নেহা মুখ ফসকে বলেই ফেলে, হ্যাঁ ভালোবাসি তো কি হয়েছে, কিন্তু আমি তো একতরফাই ভালোবাসি। আমার ভালোবাসায় তো কখনো আমি কোনো রেসপন্স পাই না। কথাটা শোনা মাত্রই নীল নিশির সামনেই নেহাকে টান দিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, এই পাগলি, কে বলেছে তোমাকে তোমার ভালোবাসা একতরফা? আমি তোমায় ভালোবাসি না। আমি তোমায় ভালোবাসি তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, যেটা আমি পৃথিবীর দ্বিতীয় কাউকে দিতে পারবো না। নীলের এমন অবস্থা দেখে নেহা অনেকটা লজ্জায় পড়ে গেল। নীল এমন কিছু করবে সেটা তো নেহার কল্পনায়ও ছিল না। সে কোনো রকমে নীলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তুমি আস্ত একটা ফাজিল। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি আস্ত একটা নির্লজ্জ। আরে বাবা, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। তোমরা প্রেম করো, আমি আসছি। কথাটা বলে নিশি সেখান থেকে চলে যায় আর তাদের মধ্যে চলতে থাকে প্রেমময় সুখের একটা মুহূর্ত। এরপর দেখতে দেখতে চলে গেল বেশ কয়েকদিন। হঠাৎ একদিন নেহা তার ছোট ভাইকে নিয়ে দোকানে যাচ্ছিল চকলেট কিনতে। এমন সময় সেই রাস্তায় নীল দাঁড়িয়েছিল। এটা নেহা খেয়াল করেনি। নেহা আর তার ভাই পিঠাপিঠি ছিল। দেখতে দুজনের হাইট প্রায় সমান সমান। এটা দেখে নীল মনে করে ছেলেটা হয়তো অন্য কেউ, তাই নেহার সামনে এসে দাঁড়ায়। যার সামনে দাঁড়িয়ে নেহার গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলে, এই তোমার ভালোবাসার নমুনা? ভার্সিটিতে তো প্রেম দেখাও, আর এখানে এসে অন্য ছেলেদের হাত ধরে চকলেট কিনে খাও। নিজের বোনের গায়ে কেউ হাত তুলবে এটা কোনো ভাই সহ্য করবে না। তাই নেহার ছোট ভাই নিবান সঙ্গে সঙ্গে নীলের হাত ধরে মুচড়ে দিয়ে বলতে থাকে, এই ছেলে, কে তুমি? আর তোমাকে কে এত বড় সাহস দিয়েছে আমার বোনের গায়ে হাত তোলার? তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলেছ, তোমাকে তো আমি আস্ত রাখবো না। দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাবাকে ফোন করছি। নিবানের মুখ থেকে বোন কথাটা শুনে নীল অনেকটা চমকে যায়। আর সে ভাবতে থাকে এখন যেভাবেই হোক নিবানকে শান্ত করতে হবে। আর নিবান যদি খুব বেশি রেগে যায় তাহলে তো হয়তো সে সত্যি সত্যি তার বাবাকে ফোন করবে। আর তার বাবা যদি বিষয়টা জেনে যায় তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তাই সে নিবানকে বলে, লক্ষ্মী ভাই আমার, তুমি চলো আমার সঙ্গে। তুমি যত চকলেট খাবে সব আমি কিনে দেব, কিন্তু বাবাকে কিছু বলতে যেও না। আসলে আমরা বন্ধু। বন্ধু না ছাই, আমারও বন্ধু আছে। আমার বন্ধুরা কখনোই আমার গায়ে হাত তোলে না। তুমি যদি আমার বোনের সত্যি সত্যি বন্ধু হতে তাহলে তুমিও পারতে না এভাবে আমার বোনের গায়ে হাত তুলতে। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু বাবাকে কিছু বলতে যেও না। ঠিক আছে, আমি বাবাকে কিছুই বলবো না, কিন্তু আমাকে আরও 10টা ডেইরি মিল্ক কিনে দিতে হবে। নীল তখন কোনো উপায়ন্তর না দেখে তাতেই রাজি হয়ে যায়। আর সে নিবানকে আরও 10টা ডেরি মিল্ক কিনে দেয়। তারপর কোনো রকমে নিবানের মুখটা বন্ধ করে সেখান থেকে কেটে পড়ে। এর পরের দিন যখন নেহা ভার্সিটিতে আসে তখনই সে নেহার সামনে গিয়ে দাঁড়ায়। সে লক্ষ্য করে নেহার মুখটা রাগে পাকা টমেটোর মতো লাল হয়ে আছে। তাই সে একটু মৃদু স্বরে নেহাকে বলে, প্লিজ সুইটহার্ট, রেগে যেও না। আমি কি করে বুঝবো এটা তোমার ভাই ছিল? আমি তো ভেবেছিলাম তোমার বয়ফ্রেন্ড ছিল। আর তোমাকে খুব ভালো করে জানো যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার পাশে একটা ছেলেকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তুমি আমার সঙ্গে একটা কথাও বলবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে ছেলে বিয়ের আগে আমার গায়ে হাত তুলতে পারে, বিয়ের পরে যে তার সঙ্গে আমি 2 দিন সংসার করতে পারবো না, সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। প্লিজ নেহা, আমাকে তুমি ভুল বোঝো না। বললাম তো ওটা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তাই বলে তুমি আমার সঙ্গে
এভাবে রাগারাগি করবে নাকি? তো কি করব আমি বলতে পারো? বাসায় যাওয়ার পর থেকে আমার ছোট ভাই বারবার আমাকে শুধু থ্রেট করেই চলেছে, তাকে এটা দিতে হবে, তাকে ওটা দিতে হবে। আমি যদি তার প্রস্তাবে রাজি না হই তাহলে সে বাবার সঙ্গে সব বলে দিবে। যদি বলে দেওয়ার হয় তাহলে বলে দিক, সমস্যা কি? তাতে তো তোমার আর আমার কথাটা আরও সহজ হয়ে যায়। নীলের এমন জ্ঞানহীন কথা শুনে নেহা তো আরো বেশি রেগে যায়। সে নীলকে বলে, তুমি থাকো তোমার মতো, যাচ্ছি আমি, একদম আমার পেছন পেছন আসবে না, ভালো হবে না কিন্তু বলে দিলাম। কিন্তু নীল তো ভালোভাবেই বুঝতে পারছে না তার উপর রেগে আছে। এখন যেভাবেই হোক রাগ ভাঙাতে হবে, তাই সে নেহার পিছন পিছন আসতে থাকে। এমন সময় নিশি নেহার সামনে এসে দাঁড়ায় আর নেহাকে এমন রাগী চেহারায় দেখে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি নীলের সঙ্গে কোনো ঝামেলা করেছো নাকি? ওইসব আমাকে জিজ্ঞেস করছো কেন? ওইসব বিষয়ে তুমি নীলকে জিজ্ঞেস করলেই তো জানতে পারো। আমার চাইতে নীল তো তোমার ভালো বন্ধু, তাই না? প্লিজ আমাকে এইসব বিষয়ে কিছু জিজ্ঞেস করবে না। আরে এইসব তুমি কি বলছো নীল? আমার বন্ধু, সেটা আমি স্বীকার করি, কিন্তু তাই বলে তোমার চাইতে ভালো বন্ধু সেটা তো আমি কখনোই বলিনি। বলো না প্লিজ, কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? বলতে বলতেই নীল সেখানে এসে উপস্থিত হয় আর ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিশিকে খুলে বলে। সবকিছু শুনে নিশি বলে, আরে বাবা, এত রেগে যাওয়ার কি আছে? আমার বন্ধুর 10টা না 5টা না একটা মাত্র শালাবাবু, আর একটা শালাবাবুর আবদার পূরণ করতে পারবে না সেরকম তো নয়। আমার বন্ধু যথেষ্ট সামর্থ্যবান পরিবারের ছেলে। তুমি কেন এই বিষয়ে এত প্যারা নিচ্ছ? তার কারণ একটাই, ওই যে বললাম আমাকে এত বেশি প্যারা দিচ্ছে, আমি তো আর প্যারা সহ্য করতে পারছি না। তো আমি কি করব তুমি বলো? এটার সলিউশনও একদম সিম্পল। তুমি শুধু নীলের ফোন নাম্বারটা ওকে দিয়ে দিবে আর বলবে যত কিছু চাওয়ার আছে নীলের কাছ থেকে চেয়ে নিতে, তাহলে ঝামেলাটা মিটে যাবে। এই পরামর্শটা নেহার গভীর পছন্দ হয়, তাই সে নিশিকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। আর এর পরদিন থেকেই তার ভাই কিছু চাইলে সে সোজা নীলের ফোন নাম্বার ধরিয়ে দিয়ে নীলকে বলতে বলে। এরপর চলে যায় বেশ কয়েকদিন। ইতিমধ্যে তাদের সম্পর্কটা ভালোই মধুময় হয়ে উঠেছে। দেখতে দেখতে হঠাৎ একদিন নেহা আর নীল বাইরে বের হয়েছে ঘুরতে। তখনই হঠাৎ দুষ্টুমির ছলে নেহা নীলকে চোখ বন্ধ করতে বলে। তখনই নেহার ছোট্ট করে নীলের গালে একটা কিস করে দেয়। তখনই নীল চোখ খুলে ফেলে। নীল চোখ খুলে ফেলেছে এটা দেখে নেহা অনেকটাই লজ্জায় পড়ে গেল। সেটা দেখে নীল বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, কিস করার সময় লজ্জা পেলে না, আর এখন আমি দেখে ফেলেছি বলে লজ্জা পেলে কেন? এই তুমি না একদম জাতা। তুমি চোখ খুললে কেন? তুমি যদি চোখ বন্ধ করে রাখলে তাহলে তো আমি তোমাকে 2 গালেই কিস করতাম। এই কথাটা শুনে নীল আবেগে আপ্লুত হয়ে বলতে থাকে, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আবারও চোখটা বন্ধ করছি। তাহলে তুমি আমার পাওনাটা দিয়ে দাও। একদমই নয়, আর কিছুই হবে না, যাও তো এখান থেকে, তুমি একদম জাতা। কথাটা বলেই নেহা নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর চলে যায় আরও বেশ কিছু দিন। ইতিমধ্যে ভার্সিটির অনেকেই তাদের সম্পর্কের কথা জানে, কিন্তু সেই কথা ভার্সিটির প্রিন্সিপাল পর্যন্ত পৌঁছে যাবে সেটা তারা ভাবতে পারেনি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেওয়ার কথা আজ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছে রেজাল্ট শোনার জন্য। কিছুক্ষণের মধ্যেই বায়োলজি টিচার তাদের রেজাল্ট শিট নিয়ে ক্লাসে আসলো এবং সবাইকে তাদের রেজাল্ট জানালো। সবশেষে তিনি নীলকে ডাকলেন। নীল এবারের পরীক্ষায় বরাবরের তুলনায় অনেক কম মার্কস পেয়েছে, তাই টিচার তাকে বললেন, আমি তোমার খাতাটা তোমার কাছে দেব না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে দেব। এটা দিচ্ছি, তুমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নিয়ে এসো। ম্যাডাম, সবার খাতা তো সবার হাতেই দিলেন, তাহলে আমার খাতাটা কেন আপনি কষ্ট করে প্রিন্সিপাল স্যারের কাছে দিতে যাবেন? আমারটা আমার কাছে দিয়ে দিলেই তো হয়। তুমি আমার টিচার নও, আমি তোমার টিচার, তাই সেটাই হবে যেটা আমি বলবো। আমি যখন একবার বলছি আমি তোমার খাতা প্রিন্সিপাল স্যারের হাতে তুলে দেব, তোমাকে প্রিন্সিপাল স্যারের কাছ থেকেই খাতাটা নিতে হবে। তার মানে সেটাই হবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। কথাটা বলে বায়োলজি টিচার ক্লাস থেকে বের হয়ে চলে গেলেন। যদিও ক্লাসের সবাই অনেক রিকোয়েস্ট করেছিল নীলের খাতাটা নীলকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বায়োলজি টিচার সেই কথাই শুনলেন না। তাই নীলকে বাধ্য হয়ে প্রিন্সিপাল স্যারের কেবিনে যেতে হলো।
মে আই কাম ইন স্যার? হ্যাঁ, ভেতরে এসো। তোমার বিষয়ে আমি এসব কি শুনছি। আমি তোমাকে যখন ইউনিভার্সিটিতে এডমিশন করেছিলাম তখন জানতাম তুমি যথেষ্ট ভালো এবং মেধাবী একটা ছাত্র, কিন্তু তোমার পরিণাম এই হবে আমি ভাবতে পারিনি। স্যারের কথা শুনে নীল কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। নীলের এমন অবস্থা দেখে প্রিন্সিপাল স্যার অনেকটাই রেগে গেলেন। তাই প্রিন্সিপাল স্যার তাকে ধমক দিয়ে বলল, কি ব্যাপার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? নাকি আমার কথার উত্তর দেওয়ার প্রয়োজন তুমি মনে করছো না? না মানে স্যার, আমি কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। এখন তুমি আমাকে কি উত্তর দেবে সেটা ভেবে পাচ্ছ না? কিন্তু যখন প্রেম করো তখন তো আর আমাকে বা পরিবারের কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনটাও মনে করো না। প্রেম তো খুব ভালোই করতে পারো। ভালো প্রেমিক পুরুষ, তুমি রোমান্টিকও বলা চলে। স্যার, এখানে আমি পড়াশোনার বিষয়ে আলোচনা করতে এসেছি, প্রেমের বিষয়ে নয়। নীলের এমন কথা শুনে প্রিন্সিপাল অনেকটা খেপে গিয়ে বলল, কথা শুনে মনে হচ্ছে আমি কোনো জমিদার বংশের নাতির সঙ্গে কথা বলছি, তাই না? ঠিক আছে, তুমি তোমার বাবাকে বলো আমার কাছ থেকে সাইন করে এই খাতাটা নিয়ে যেতে। আমি তোমার কাছে না দেবো এই খাতা, না দেবো তোমার মার্কশিট। প্রিন্সিপালের কথা শুনে নীল বুঝতে পারে তার বিপদ আসন্ন। তাই যেভাবেই হোক প্রিন্সিপালকে বুঝিয়ে বাজিয়ে খাতাটা নিয়ে নিতে হবে, তারপর যা হয় দেখা যাবে। কিন্তু প্রিন্সিপাল প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। সে কোনোভাবেই নীলের হাতে তার খাতা ট্রান্সফার করবে না। তাই নীল কোনো উপায় অন্তর না দেখে প্রিন্সিপালের কেবিন থেকে বের হয়ে আসে। আর তখনই নিশি সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? প্রিন্সিপাল তোকে খাতা দেয়নি? তখন নীল নিশিকে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করে। আর সব কিছু শুনে নিশি বলে, দোস্ত তুইও না পারিস বলে এই সামান্য একটা বিষয় নিয়ে এত চিন্তা করতে হয় নাকি? তুই এটা আমার উপরে ছেড়ে দে। আমি তোকে যেভাবে কাজ করতে বলি সেভাবেই কর। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু কিভাবে কি করব সেটা তো বলবি। সময় হলে সব জানতে পারবি। এখন শুধু আমি যেভাবে যা করতে বলি তুই শুধু তাই কর। অতঃপর নিশি নীলকে বলে, নিশির বড় ভাই পুলিশ ইন্সপেক্টর, সে এই থানাতেই আছে। আর সে যদি তার ভাইকে বিষয়টা একটু খুলে বলে তাহলে তার ভাই যতই স্মুথলি সম্ভব বিষয়টা সমাধান করে দেবে। সব কিছু শুনে নীল রাজি হয়ে যায়। আর তারপরেই তারা এই মিশনে নেমে পড়ে। অতঃপর নিশি নীলকে বলে, নিশির বড় ভাই পুলিশ ইন্সপেক্টর এবং সেই থানাতেই আছে। আর সে যদি তার ভাইকে বিষয়টা একটু খুলে বলে তাহলে তার ভাই যতই স্মুথলি সম্ভব বিষয়টা সমাধান করে দেবে। সব কিছু শুনে নীল রাজি হয়ে যায়। আর তারপরে তারা এই মিশনে নেমে পড়ে। আর তাই সেদিন রাতের বেলা নিশির বড় ভাই যখন বাড়িতে আসে তখন নিশি তার সঙ্গে বিষয়টা শেয়ার করে। দেখো ভাইয়া, ছেলেটা পড়াশোনায় খুবই ভালো এবং আমার খুব ভালো বন্ধু। শুধু একটু প্রেমের সমস্যা হয়েছে তো, তাই একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছে। তাই প্রিন্সিপালকেও ওর খাতা দিচ্ছে না। এখন যেভাবেই হোক বিষয়টা তোমাকে একটু সমাধান করতেই হবে ভাইয়া। লক্ষ্মী বোন আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি কি করতেই। আমি থাকতে তোমার বন্ধুর এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এটা তো আমি কখনই হতে দেব না। তুমি এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভালো করে জানতাম আমার কথা শুনবে। আর তোমার মতো ভাইয়া যার আছে তার কি কোনো সমস্যা থাকতে পারে? হ্যাঁ বুঝতে পেরেছি, এখন কথা না বাড়ি এখান থেকে কেটে পড়ো আর নিজের রুমে গিয়ে পড়তে বসো। আর একটা কথা, বন্ধুর প্রেম ঠিক করে দিতে গিয়ে তুমি কিন্তু আমার প্রেমে পড়ে যেও না, বলে দিলাম। তুমি খুব ভালো করেই জানো এইসব প্রেম টেম আমি মেনে নিতে পারবো না। আরে ভাইয়া, তুমি যে কি বলো না, তুমি একদমই চিন্তা করো না। তুমি খুব ভালো করে জানো তোমার এই আমড়া কাঠের ঢেকি বোনকে দিয়ে প্রেমটা কখনোই হয়ে উঠবে না। তাই এসব ফালতু মার্কা কথা চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমার বন্ধুর কেসটা সলভ করে দাও। ওকে মাই ডিয়ার সুইট সিস্টার, তুমি শুধু তোমার বন্ধুকে আগামীকাল সকালে আমার অফিসে চলে আসতে বলো। আর আমি যেভাবে কাজ করতে বলবো সেইভাবেই করতে বলো। তারপর নিশি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। আর সঙ্গে সঙ্গেই নীলকে ফোন করে। আর নীলকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় কিভাবে কী করতে হবে। পরের দিন সকাল 10টা বাজতে বাজতেই নীল সেখানে উপস্থিত হয়। আর তখন নিশির বড় ভাই তাকে বুঝিয়ে বলে কিভাবে কি করতে হবে না হবে। আর সব কিছু বুঝে পড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গেই নীল নিজের ইউনিভার্সিটির প্রিন্সিপালকে ফোন করা হয় থানার আসবার জন্য। ফোন পেয়ে প্রিন্সিপাল অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে ভাবতেই পারে না কি এমন হয়েছে যার জন্য তাকে আর্জেন্টলি থানায় যেতে হচ্ছে। সে তো এমন কিছুই ভাবতেই পারছে না। যাই হোক, মনে আর মাথায় হাজারটা চিন্তা নিয়ে তাদের ইউনিভার্সিটির প্রিন্সিপাল থানায় এসে হাজির হয়। আর সেখানে নীলকে দেখে তিনি অনেকটা অবাক হন। তিনি নীলকে জিজ্ঞাসা করেন,
কি ব্যাপার নীল, তুমি এখানে কেন? আবার কোনো অকাজ ঘটেছে নাকি, যার জন্য তারা ইন্সপেক্টর আমাকে ডেকে পাঠিয়েছে? প্রিন্সিপাল স্যারের মুখ থেকে এমন কথা শুনে পাশ থেকে নিশির বড় ভাই বলতে শুরু করে। কেন প্রিন্সিপাল সাহেব, আপনার ছাত্র কোনো কাজ ঘটালে তার জন্য আপনাকে কেন ডেকে পাঠাবো? তার জন্য তার পরিবার রয়েছে, আমি তার পরিবারকে ডেকে পাঠাতে পারি, কিন্তু আপনার এমন কেন মনে হচ্ছে? না মানে ইন্সপেক্টর, সকাল সকাল আপনি আমাকে ডেকে পাঠালেন আর আমি এখানে এসে এই হাদারামটাকে দেখতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করলাম আর কি। যাই হোক ইন্সপেক্টর, আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে কেন এখানে ডেকে পাঠিয়েছেন? কেন আপনার খুব বেশি তাড়া আছে নাকি? আপনি তো এই সবেমাত্র আসলেন, বসেন, আপনাকে চা কফি কিছু অফার করি, তারপর না হয় কাজের কথা বলা যাবে। আমার হাতে এতটা সময় নেই, আপনি চা কফি অর্ডার করবেন আর আমি সেটা অ্যাকসেপ্ট করব। একটু পর ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে, তাই আমাকে সময়ের আগে ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে। এবার বলুন তো আপনি কি বলবেন? আপনার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে আপনি নিশ্চয়ই খুব ভালো করে চিনেন, কারণ সে আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তবে এখন কথা হচ্ছে এই ছেলেটা সুইসাইড করতে গিয়েছিল। সুইসাইড করতে গিয়েছিল, এই কথাটা শুনে প্রিন্সিপাল স্যার বসা থেকে উঠে দাঁড়িয়ে যেন তিনি পা পিছলে চলে গেলেন আর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আরে এসব আপনি কি বলছেন? এই ছেলেটা সুইসাইড করতে গিয়েছিল মানে আপনি কি মিন করতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন এখানে না বুঝতে পারার কি আছে? আমি তো সহজ বাংলা ভাষা বলতেছি। এই ছেলেটা সুইসাইড করতে গিয়েছিল, তাহলে আপনি আমার সহজ বাংলা কথা বুঝতে পারছেন না কেন? হ্যাঁ, আমি তো এই কথাটা বুঝতেই পারছি না। সুইসাইড আর এই ছেলেটা কিন্তু কেন? এই ছেলের জীবনে কিসের অভাব? সবকিছুই তো আছে, তাহলে সুইসাইড কিসের জন্য? হ্যাঁ, আপনার মতো আমিও অবাক হয়েছিলাম যখন প্রথমবার এই কথাটা শুনেছিলাম, কিন্তু কথাটার পরিপ্রেক্ষিতে যখন তার বর্ণনা শুনলাম তখন কিন্তু আমার অবাক আর কাজ করেনি। হ্যাঁ ইন্সপেক্টর, বিশ্বাস করুন আমি এই কথাটা ভাবতে পারছি না এই ছেলেটা সুইসাইড করতে পারে। যাই হোক, এই ছেলে যদি সুইসাইড করার চিন্তা ভাবনাও করেও থাকে, তাহলে তো আপনার উচিত আপনি বিষয়টা জানার পর তার পরিবারের সঙ্গে শেয়ার করা। তার পরিবার হয়তো বিষয়টা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু আপনি সেটা না করে আমাকে একে পাঠিয়েছেন কেন? তার কারণ হলো এই বিষয়টা তার পরিবারকে নয় আপনাকে জানানোর উচিত। আপনিই পারবেন এই বিষয়টা একমাত্র সমাধান করতে। আর আমি মনে করি তার পরিবারের সঙ্গে যদি বিষয়টা শেয়ার করি তাহলে হিতে বিপরীত হতে পারে। মানে আপনি কি বলছেন? আমি কিন্তু আপনার কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে বিষয়টা খুলে বলেন, আমার কিন্তু এখন মাথা ঘোরাচ্ছে। দাদা, এত তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে গেলে চলবে নাকি? আস্তে আস্তে সবটা শুনুন, তারপর আপনার মাথায় যা করা তাই করুক। ইন্সপেক্টরের মুখ থেকে এই কথা শুনে প্রিন্সিপাল স্যার কোনো রকমে একটা চেয়ার টেনে বসে পড়ে আর তারপর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু বিষয়টা কি হয়েছে আপনি দয়া করে বিষয়টা একটু খুলে বলুন, তা না হলে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল এই ছেলেটার ক্লাসে পরীক্ষার খাতা দেওয়া হয়েছে, কিন্তু আপনি এই ছেলেটাকে তার খাতা দেননি, কারণ সে পরীক্ষায় ফেল করেছে। যথেষ্ট কারণ রয়েছে। আর আপনি কি মনে করেছেন ছেলেটা ফেল করেছে তার জন্য এর দায়ভার শুধুমাত্র এই ছেলেটাই? কিন্তু আমি বলবো শুধুমাত্র এই ছেলেটার দায়ভার নয়, আপনাদেরও দায়ভার রয়েছে। আপনারা যদি ঠিকমতো ক্লাস করাতেন, ঠিকমতো ক্লাসের পড়া ক্লাসে আদায় করতেন, তাহলে হয়তো এইটা হতো না। আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। একটা স্টুডেন্ট পরীক্ষা ফেল করেছে, এর জন্য এর দায়ভার কি তার টিচারের? এটা কিভাবে সম্ভব? এইটাই সম্ভব আর এইটাই বাস্তব। একটা টিচার যদি তার স্টুডেন্টকে ভালোভাবে পড়া শেখাতে পারে তাহলে সেই স্টুডেন্ট পরীক্ষায় ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। আর এখন কথা হচ্ছে এই ছেলেটার পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করতে গিয়েছিল, আর সুইসাইড নোটে যা লেখা ছিল সেটা দেখলেই কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে। মানে এসব আপনি কি বলছেন? সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন নিশির বড় ভাই আরও অনেক কথা বলে সবকিছু শুনে প্রিন্সিপাল স্যার বলে, আচ্ছা ঠিক আছে ইন্সপেক্টর, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি বিষয়টা। এখন যা করার আমি করব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কথাটা বলতে বলতে প্রিন্সিপাল স্যার সেখান থেকে উঠে দাঁড়ায় এবং নীলের কাঁধে হাত রেখে বলতে থাকে, আই এম সো সরি মাই ডিয়ার সন। সত্যি আমি বুঝতে পারিনি বিষয়টাকে তুমি এত দূর করাবে। প্লিজ, যা হয়েছে সব ভুলে যাও। আমিও তোমার খাতাটাকে ঠিক করে দেখব, কিন্তু তুমি এমন কাজ ভুলেও করো না। আমার কি দোষ? আমি কি করব? আপনি নিজেই তো আমাকে খাতাটা দিতে চাইছিলেন না। আমার গার্ডিয়ান ডাকার
কথা বলেছিলেন, কিন্তু আমি তো জানতাম আপনি গার্ডিয়ান আসলেই আমার প্রেমের বিষয়টা পাস করে দেবেন, যেহেতু আপনি এই বিষয়টা জেনে গেছেন। আরে বাবা, সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি বিষয়টা আমাকে খুলে বললেই তো পারতে। এর জন্য তোমার সুইসাইড করার কি আছে? কারণ হলো আপনি আমার বাবাকে জানেন না। আমার বাবা যদি জানতে পারে আমি কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে আছি, তাহলে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করবে, এমনকি কোনোদিন আমার পরিচয় দেবে না। তাই এর চাইতে ভালো সুইসাইড করা। তো প্রিন্সিপাল সাহেব, এবার নিশ্চয়ই আপনার সিদ্ধান্ত বদলে গেছে। দেখুন, এই যুগের ছেলে পেলে ওরা প্রেমকে ওসব করে, আর প্রেম টেম করতে গেলে পড়াশোনা বিঘ্নতা করতেই পারে। তাই বলে সম্পূর্ণ দায়িত্ব গার্ডিয়ানের সেটা কিন্তু নয়, এর মধ্যে কিছু দায়িত্ব আপনাদের উপরে। পুলিশ ইন্সপেক্টরের কথা শুনে প্রিন্সিপাল স্যার মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আর তারপর তিনি নীলকে বলেন তিনি আর কখনোই এরকম করবেন না। তবে নিশি আর তার ভাইয়ের প্ল্যান ছিল অন্য কিছু, কারণ নীল হচ্ছে নিজের একমাত্র ক্লোজ ফ্রেন্ড। বন্ধুর বিপদে তাকে পাশে দাঁড়াতেই হবে। তাই নিশি তার ভাইকে আরও একটা কাজ করতে বলে রেখেছিল। চলুন জেনে আসা যাক। আপনি কেন প্রিন্সিপাল সাহেব? আমি আপনাকে আরও একটা কথা বলতে চাই। সেই কাজটা কিন্তু আপনাকেই করে দিতে হবে। আপনি ছাড়া এই কাজটা কেউ সলভ করতে পারবে না। আর আপনি যদি সেই কাজটা না করে দিতে পারেন, তাহলে কিন্তু নীল সত্যি সত্যি সুইসাইড করবে, আর তার জন্য দায়ী থাকবেন আপনি, কারণ সে অলরেডি সুইসাইড নোট লিখে রেখেছে। মানে এসব কি বলছেন আপনি? আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। আমাকে কি করতে হবে? আর নীল সুইসাইড নোট লিখে রেখেছে মানে? তখন নিশির বড় ভাই মহিলা কনস্টেবলকে ডেকে নেয়, আর তারপর ওই কনস্টেবলকে বলে, কনস্টেবল, আপনাকে যে একটু আগে আমি একটা সুইসাইড নোট দিয়েছিলাম, সেটা আপনি কোথায় রেখেছেন? নিয়ে আসেন তো। 1 মিনিট ওয়েট করুন স্যার, ওটা আমি আমার ডয়ারেই রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। যদিও সবকিছু আগে থেকেই প্ল্যান করা। এই কথাটা বলতে বলতে মহিলা কনস্টেবল সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর একটা কাগজ নিয়ে ফিরে আসে। কাগজের ভিতরে সম্পূর্ণ লেখাটা ছিল নিশির ভাইয়ের হাতের। কনস্টেবল সেটা নিয়ে এসে নিশির ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলতে থাকে, স্যার এই নিন, এটাই সেই সুসাইড নোট যেটা আপনি আমাকে রাখতে দিয়েছিলেন। এই কাগজে কি লেখা আছে এটা আপনি ওনাকে একটু দয়া করে পড়ে শোনান। ইন্সপেক্টরের আদেশ পাওয়া মাত্রই কনস্টেবল ওই কাগজটা খুলে পড়তে শুরু করে। শ্রদ্ধেয় বাবা মা, আমি সুস্থ এবং সম্পূর্ণ সদ্জ্ঞানে বলছি। প্রিন্সিপাল স্যারের সাথে আমার কোনো কালে সেরকম কোনো শত্রুতা ছিল না, কিন্তু ইদানিং তিনি আমাকে সহ্যই করতে পারেন না। প্রিন্সিপাল স্যারের সাথে আমার ভার্সিটিতে উনি আমাকে নানাভাবে অপমান করেন। এখন তো উনি আমাকে কোনো একটা মেয়ের সঙ্গে বাজে সম্পর্ক আছে ইঙ্গিত করছেন। আমি এসব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করছি। আমার এই আত্মহত্যার জন্য শুধুমাত্র প্রিন্সিপাল স্যার দায়ী। আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, কিন্তু প্রিন্সিপাল স্যারকে কখনো ক্ষমা করো না, যাতে উনি আমার মতো অন্য কারো জীবন নিয়ে খেলার সাহস না পান। কথাটা শুনেই যেন প্রিন্সিপাল স্যারের পায়ের নিচ থেকে মাটি একদম সরে যাচ্ছিল। উনি কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। তখনই নিশির বড় ভাই ওনাকে বলে, তো প্রিন্সিপাল সাহেব, এবার নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনি নিজেই বলুন আপনার সিদ্ধান্ত কি। আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু নীল আমাকে এভাবে দোষারোপ করবে এটা আমি ভাবতে পারিনি। তার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে সেটা আমি জানি, কিন্তু তাই বলে সে আমাকে এভাবে অপবাদ দেবে এটা তো কল্পনার বাইরেই ছিল। দেখুন, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, কিন্তু এখন যেটা হবে সেটা কিন্তু একমাত্র আপনার হাতেই রয়েছে। আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি নীলকে এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করব, কিন্তু আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনি এবং নীল দয়া করে আমাকে মার্ডার কেসে ফাঁসাবেন না। আমার স্ত্রী সন্তান আছে, সংসার আছে। আমি চাই না আমার কারণে কারোর বদনাম হোক, বা আমি না থাকাকালীন আমার সন্তানের কোনো একটা কিছু নিয়ে কষ্ট করুক। হ্যাঁ, আমিও সেটাই বলছি, যাতে কারুর কোনো সমস্যা না হয়। তাই আপনি এই ব্যাপারটা একটু দেখবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। অতঃপর নিশির বড় ভাই নীলকে বলে, তো টুল আবার এবার তো আর আপনার কোনো সমস্যা রইল না। আপনার সকল সমস্যা সমাধান করে দিলাম। তবে একটা কথা, এখন থেকে কিন্তু প্রেমের জায়গায় প্রেম আর পড়াশোনার জায়গায় পড়াশোনাকে রাখতে হবে। আপনাকে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। যখন নীল নিশির ভাইকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে আসে, আর সেই নিশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে দুজন বসে আছে চুপচাপ।
অনেকক্ষণ ধরে কেউই কোনো কথা বলছে না, কারণ খুশির ঠেলায় তারা কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে। তখনই হঠাৎ নীল নিশিকে বলে, কিরে, এইভাবে আর চুপচাপ কতক্ষণ বসে থাকবি? কিছু তো একটা অর্ডার কর, খেয়ে তারপর বাসায় যাই। আরে বাবা, আমি কেন অর্ডার করতে যাব? তোকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম আজ, আর তুই আমাকে ট্রিট দিবি? আর তুই আমাকে যা খাওয়াবি আমি তাই খাবো। তুই আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছিস, সেজন্য তোকে অসংখ্যবার থ্যাঙ্কস। যেহেতু তুই আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছিস, সেহেতু তুই আজ আমার কাছে যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। তুই তোর খুশি মতো অর্ডার কর, আই ডোন্ট মাইন্ড। কথাটা শুনে নিশি খুশিতে গদগদ হয়ে তার পছন্দের বেশ কিছু খাবার অর্ডার করে, আর দুজনে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নিশি এক মুহূর্ত কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই নেহাকে ফোন করে। দোস্ত, তোর জন্য একটা গুড নিউজ আছে। এটা এখনই দেব নাকি একটু পরে দেব? গুড নিউজ? সেইটাও আবার আমার জন্য তুই বলছিস? আমি যেখানেই যাই সব কিছুই জানিস। নীল পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, প্রিন্সিপাল তার গার্ডিয়ানকে ডেকে পাঠিয়েছে। এরপর কি হবে সেটাই ভাবতে পারছি না, আর এখন তুই বলছিস আমার জন্য গুড নিউজ আছে? আমি সব কিছুই জানি ম্যাডাম, আমি সব কিছু জেনেই বলছি। আপনার জন্য বিশাল একটা গুড নিউজ আছে, আর সেই গুড নিউজ শুনে আপনি অনেক খুশি হবেন, সেটাও আমি জানি। ও তাই নাকি? তাহলে দেরি করছিস কেন? বল না কি গুড নিউজ আছে। আমার তো সেই গুড নিউজ শুনতে তর সইছে না। অতবার নিশি সব কিছু নেহাকে খুলে বলে, আর নেহা অনেক খুশি হয়, আর সেও মনে মনে এরকমটাই আশা করছিল। সব কিছু শুনে নেহা নিশিকে বলে, দোস্ত, আজ আমার কি খুশি লাগছে সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। সত্যি জীবনে তোর মতো একটা বন্ধুর খুবই প্রয়োজন। তারাই এই জীবনে খুবই ভাগ্যবান যারা আমার মতো একটা বন্ধু পায়। সত্যিই আমার জীবনে তোর মতন একটা বন্ধু আছে, সেটা ভাবতেই অবাক লাগে। আমি হয়তো আগের জন্মে কোনো ভালো একটা পুণ্যের কাজ করেছিলাম, যার কারণে তোর মতো একটা বন্ধু পেলাম। নেহার আগের জন্ম আর পরের জন্মের কথাটা শুনে নিশি হেসে ওঠে, আর হাসতে হাসতে বলে, শোন, আমরা মুসলমান, আমাদের আগের জন্ম আর পরের জন্ম বলতে কিছুই নেই। আমাদের জন্ম একবারই হয়। আল্লাহ তাআলা আমাদের সমস্ত রুহকে একবারই সৃষ্টি করেছেন, আর বংশানুক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন। তাই এইসব নাফরমানি কথা আর কখনো বলবি না। আমি সরি দোস্ত, বাট খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, একটা খবর শুনে সত্যিই আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে তোমার লাভ লুকে সময় দাও, ফোন দিয়ে চুটিয়ে প্রেম করো। কথাটা বলতে বলতে নিশি ফোনটা কেটে দেয়। আর এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। রাত প্রায় 10টার মতো বাজে। নিশির বড় ভাই বাসায় আসে, আর আসতে এসে নিশিকে বলে, এবার নিশ্চয়ই বলবি না আমি ফাও ইন্সপেক্টর? নিশ্চয়ই এবার কাজের কাজ কিছু করে দেখিয়েছি। কেন বলবো না, 100 বার বলবো। তুমি একটা ফাও ইন্সপেক্টর, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। এটা তো সামান্য একটা বিষয়, চাইলে আমিও করে দেখাতে পারতাম, শুধু সময়ের ব্যবধান। নিশির কাছ থেকে এমন কথা শুনে তার বড় ভাই একটু রেগে যায়। তাই সে নিশিকে বলে, এটা যখন এতই সামান্য একটা কাজ ছিল তাহলে এই কাজটা আমাকে করতে বললি কেন? তোরা করে নিলে তো পারতি। আর তোরা তো বেস্ট ফ্রেন্ড দুজনে, তাহলে তোর বেস্ট ফ্রেন্ডের সমস্যা আমাকে কেন সলভ করতে হলো? আরে ধুর চাই, এত কথা বলো না তো। আমাকে একটা সামান্য কাজ করতে পারলে তোমাকে একটা সামান্য কাজ করতে বললাম, আর তুমি এমন ভাব নিচ্ছ যেন মহাভারত জয় করে এসেছ। এত ভাব আমার সামনে দেখিয়ে লাভ নেই। যাকে পটানোর চেষ্টা করছো তার সামনে ভাব দেখিও। এই পেতনি একটা ফাও কথা বললে মাথায় উপর তুলে একটা আছাড় মারবো। আমি কাকে পটানোর চেষ্টা করছি? শোন, আমি তোর বন্ধুর মতো এত লুতুপুতু নয়। প্রেম যদি করার ইচ্ছে থাকতো তাহলে স্কুল কলেজে আর ভার্সিটি লাইফে করতে পারতাম। চাকরি করছি 4 বছরের মধ্যে, অনেক মেয়ের প্রেমপত্র পেয়েছি, কিন্তু ওইসব প্রেমপত্রে আমার মন গলেনি। গলবে কি করে? তুমি তো একটা বেরসিক মানুষ, তোমার মধ্যে তো রসকস বলতে কিছুই নেই। আচ্ছা, তুমি আমাকে একটা কথা সহজ করে বলো তো, তুমি কোন দিক থেকে কম যার কারণে মেয়েরা তোমাকে পছন্দ করে না? আমি তো দেখি তুমি সব দিক থেকে ভালো, শুধু সমস্যা কোথায় যেন তুমি একদমই আনরোমান্টিক। ছোট বোনের কাছ থেকে আনরোমান্টিক এই কথাটা শুনতে হবে এটা আশা করেনি নিশির বড় ভাই। তাই সে রেগে গিয়ে নিশিকে বলে, তুই আমার চোখের সামনে থেকে দূর হতো। আমি রোমান্টিক হতে চাই না, আমি আমার জায়গাতেই ভালো আছি।
এইসব ফালতু রোমান্টিক হওয়ার কোনো দরকার নাই, কারণ আমাকে দিয়ে আলগা পিরিত হবে না। আমার বাবা মা দেখে শুনে যার সঙ্গে আমাকে বিয়ে দেবে আমি তার সঙ্গেই জুটিয়ে প্রেম করব, কারণ আমার পছন্দ এতটাও ভালো না সেটা আমি অন্য কাউকে বলার সুযোগ কেন দেব? আমি নিজেই বলি। হ্যাঁ, সেটা ছাড়া তোমার আর কি করার আছে? তুমি যদি রোমান্টিক হতে তাহলে ততদিনে তোমার 5-6টা বউ থাকতো। কি বললি বউ? তাও আবার 5-6টা? দাদা তোকে দেখাচ্ছি মজা এইসব ফালতু কথার বলার। কথাটা বলেই নিশির বড় ভাই তাকে কয়েকটা বসাতে চাইছিল, কিন্তু নিশি কি আর সেখানে মার খাবার জন্য বসে থাকবে নাকি? সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এইদিকে পরের দিন সকালবেলা নিশি, নীল আর নেহা তিনজনে ভার্সিটিতে আসে। ভার্সিটির ক্যাম্পাসে বসে গল্প করছিল। এমন সময় হঠাৎ নিশি নেহাকে বলে, দোস্ত, আগামীকাল কিন্তু রং খেলা, মনে আছে তো? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। এই একটা দিনের জন্য কতদিন অপেক্ষা করি একটু আনন্দ উল্লাস করব বলে। যাই হোক দোস্ত, তুই আমাদের এত বড় সমস্যা সেটা এত সহজে সমাধান করে দিলি, তার জন্য কিন্তু তোকে অসংখ্যবার থ্যাঙ্কস জানাই। এই ঋণ কিন্তু আমরা কোনোদিন শোধ করতে পারবো না। নিশি তখন নেহাকে বলে, নেহা যেন সবসময় এসব পিছনের কথা টেনে না আনে, কারণ তারা ভালো বন্ধু, আর বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক। জীবনে থ্যাঙ্কস বলার কি আছে? নিশি আপনি আগে আরও বলে নেয়া যদি আর কখনো এরকম কোনো শব্দ উচ্চারণ করে তাহলে নেয়ার সঙ্গে সঙ্গে সে বন্ধুত্ব চিরকালের জন্য নষ্ট করে দেবে। এই কথা শুনে নেহা তাকে বলে, সরি দোস্ত, প্লিজ আমায় ক্ষমা করে দিস। আর কখনো এরকম কথা মুখে আনবো না। তোর মতো বন্ধু পাওয়া জীবনে ভাগ্যের ব্যাপার। ভাগ্য করে তোর মতো একজনকে বন্ধু হিসেবে পেয়েছি। হয়েছে, আর পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কাজ করিস, আগামীকাল তোর রং খেলা, সেই উপলক্ষে তুই আমায় কিছু গিফট করিস। এতক্ষণ ধরে নীল শুধু বসে বসে নীরব দর্শকের মতো তাদের কথোপকথন শুনছিল। তখনই হঠাৎ নীল বলে, কি আবার নেহা, তোমরা গিফট দেওয়া নেওয়া করবে আর আমি কি বানের জলে ভেসে আসলাম নাকি? আমাকে তো কেউ কিছু দেওয়ার নাম গন্ধ করছো না। ওরে বাবা রে, আমার বাবুটা ওনার আবার গিফট চাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা স্পেশাল দিনে স্পেশাল কিছু গিফট করব, কিন্তু শুধু আমি একাই তোমাকে গিফট করব, তুমি আমাদের কিচ্ছু গিফট করবে না। সে তো অবশ্যই করব, তবে আমার পছন্দ অতটা ভালো নয় যেটা তোমাদের পছন্দ হবে। বিকেলে চলো না, আমি তোমাদের দুজনকে নিয়ে শপিংয়ে যাই। তোমরা যা চাইবে আমি তাই কিনে দিব। যা চাইবে তাই কিনে দেবে। এই কথাটা শুনে নিশি একটু মুচকে মুচকে হাসছিল। সেটা দেখে নেহা নিশিকে বলে, কি ব্যাপার দোস্ত, তোর আবার কি হলো? তুই এইভাবে মুচকি মুচকি হাসতেছিস কেন? পাগল টাগল হয়ে যাসনি তো আবার? তুই যে কি বলিস সেটা তুই ভালো জানিস। আমি পাগল হতে যাব কেন? আমাকে দেখতে পাগলের মতো লাগে নাকি? আমি তো নীলের কথা শুনে হাসছি। এই কথা শুনে নীল একটু ক্ষেপে যায়। সে নিশিকে বলে, তুই আমার কথা শুনে হাসছিস মানে? আমি আবার হাসার মতো কি কথা বললাম যার কারণে তোকে এভাবে মুচকি মুচকি হাসতে হচ্ছে? তুই আমার কথা শুনে হাসছিস মানে? আমি আবার হাসার মতো কি কথা বললাম যার কারণে তোকে এভাবে মুচকি মুচকি হাসতে হচ্ছে? না দোস্ত, সেরকম কিছুই না। আসলে তুই যে বললি তুই আমাদের শপিং করিয়ে দিবি, আমরা যা কিনতে চাইবো তুই আমাদেরকে তাই কিনে দিবি, কিন্তু টাকা কোথায় পাবি? স্বপ্নে আলাদিনের প্রদীপ পেয়েছিস নাকি? কেন, তোদেরকে কিছু কিনে দিতে হলে আমাকে আদিনের প্রদীপ পেতে হবে কেন? আমাকে টাকা পয়সা কিছু নেই নাকি? হয়তো তোরা আমাকে এটা বলতে পারিস যে আমার নিজের কোনো ইনকাম নেই, আমি এখনও কোনো কিছু করি না। তবে আমার বাবার তো টাকা পয়সার অভাব নেই। আমার বাবা মাস শেষে আমাকে যে টাকাটা হাত খরচের জন্য দেয় সেটা কিন্তু আমি পুরোটা খরচ করি না, তার থেকে কিছু সেভিংস করে রাখি। তখন নেহা আর নিশি দুজনেই চুপ করে যায়, কেউ কোনো কথা বলে না। তারপর আবার নীল বলতে শুরু করে, আমি খুব ভালো করে জানি যে আমার নিজের কোনো ইনকাম নেই, আর আমার বাবার কাছে হুট করে চাইলেও আমার বাবা আমাকে সেরকম কোনো অ্যামাউন্ট দেবে না। আর তাই আমি আমার মাসের খরচ থেকে বেশ কিছু টাকা জমিয়ে রাখি, আর এখন আমার হাতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আছে। আমি চাইলেই তোদের দুজনকে ভালো কিছু কিনে দিতে পারবো। কিন্তু সে সব কথা শুনে নেহা সরাসরি নীলকে বলে দেয় যে নীলের কাছ থেকে কোনো কিছু নেবে না। তার কারণ হলো নীল অনেক কষ্ট করে টাকা সেভিংস করে, আর সেই কষ্টের টাকায় তারা কিছু নিতে চায় না।
দেখো, আমি খুব ভালো করেই জানি বাবারা কত কষ্ট করে টাকা উপার্জন করে, কারণ আমিও তো একটা বাবার সন্তান। কিন্তু তুমি সেই বাবার কষ্টের টাকাকে নিজে খরচ না করে সেভিং করো, তাই আমি চাই সেই টাকা দিয়ে তুমি ভালো কিছু করো, আর আমাদের পেছনে খরচ করার কোনো মানে হয় না। নেহার কথায় নিশিও একমত পোষণ করে। সেও নীলের কাছ থেকে কোনো কিছু নিতে নারাজ, কিন্তু নীল তো এক কথার মানুষ, সে যা বলে তাই করবে। তাই সে স্পষ্ট করে নিশি এবং নেহা দুজনকেই জানিয়ে দেয়। ভার্সিটি ছুটির পর আমি বাইরে তোমাদের দুজনের জন্য অপেক্ষা করব। তোমরা আমার সঙ্গে শপিংয়ে যাবে কে যাবে না সেটা একান্তই তোমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যে অপেক্ষা করব এটা কিন্তু ঠিক কথা। একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি যদি আজ তোমাদেরকে নিয়ে শপিংয়ে যেতে না পারি, তাহলে আজকের পর থেকে তোমরা দুজন আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, কারণ আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। তখন নিশি আর নেহা কোনো কথা না বলে ক্লাসরুমে চলে যায়। এদিকে দেখতে দেখতে ক্লাস শেষ হয়। বিকেল 3টা নাগাদ ভার্সিটি ছুটি হয়। নীল আগে ভাগেই ক্লাস থেকে বের হয়ে চলে গেছে। নিশি আর নেহা দুজনে একটু পরে ক্লাস থেকে বের হয়। তখন নেহা নিশিকে বলে, নিশি কি করবে এখন? নীল তো অনেকক্ষণ আগেই বের হয়ে গেছে, মনে হয় সে বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। আমিও সেটাই ভাবছি নীল, এক কথার মানুষ, যেটা বলে সেটাই করে। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যাই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। তারপর নিশি আর নেহা দুজনে ভার্সিটির গেট দিয়ে বাইরে আসে। আর বাইরে এসেই তারা দেখতে পায় নীল একপাশে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তাদের বুঝতে বাকি রইল না নীল অনেকটা রেগে আছে। এখন যদি তারা নীলের সঙ্গে না যায় তাহলে হয়তো নীল খুবই রেগে যাবে। তাই নিশি আর নেহা দুজনেই নীলের সঙ্গে শপিংয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর নীল তাদের দুজনকে নিয়ে শপিং মলে চলে গেল আর তাদের দুজনের পছন্দ মতো 2টা ড্রেস কিনে দিল। তখন নেহা নীলকে বলে, তুমি তো আমাদের দুজনকে কিনে দিলে, এখন বলো আমাদের দিকে তুমি কি নেবে? আমার কিছু লাগবে না, আমি তোমাদের দুজনকে কিনে দিতে পেরেছি, এতেই আমার অনেক খুশি লাগছে। আমি পার্সোনালি কিছু চাই না। সেটা বললে তো হবে না। তুমি আমাদের দুজনকে এত টাকা দিয়ে 2টা ড্রেস কিনে দিয়েছো, এখন আমাদের থেকে কিছু নেবে না এটা বললে তো হয় না, অল্প কিছু হলেও নিতে হবে। তখন নিশি নেহার সঙ্গে একমত হয়ে বলল, নেহা একদম ঠিক কথাই বলেছে, শুধু আমরা নেব এমনটা তো হতে পারে না, আমাদের কাছ থেকে তোমাকেও কিছু নিতে হবে। বলো তুমি কি নেবে? একান্তই যদি তোমরা আমাকে কিছু দিতে চাও তাহলে তোমরা মন খুশি হয়ে যাই দেবে আমি তাই নেব। আর তার মূল্য যদি 5 টাকাও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমার কাছে ভালোবাসার মূল্যটাই সবচেয়ে বেশি, কোনো জিনিসের নয়। তখন নেহা নীলকে একটা শার্ট কিনে দেয় আর নিশি একটা সুন্দর ঘড়ি কিনে দেয়। এই দুটো পেয়েই নীল অনেক খুশি। যাই হোক, তারপর নীল নেহাকে বলে, কেনাকাটা তো হলো, এবার চলো কিছু খাওয়া যাক। এবার পেটে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল তাই নাস্তাও করতে পারিনি। আর এই কথাটা তোমার এতক্ষণে মনে হলো তাই না? ক্যান্টিনে কিছু খেয়ে নিতে পারতে, ভার্সিটি শুরু হওয়ার অনেকক্ষণ আগে তুমি ভার্সিটিতে পৌঁছেছিলে। আসলে কি জানো, যখন আমি তোমাকে দেখি তখন আমার ক্ষুধা নিদ্রা কিছুই পায় না। যতক্ষণ তুমি আমার সঙ্গে থাকো ততক্ষণ আমি তোমাতেই মগ্ন থাকি, তুমি ছাড়া আমার চারপাশে কিছুই দেখতে পাই না। হয়েছে, প্রেম গুরু আর প্রেমের ডায়ালগ দিতে হবে না, এবার চলেন। বলতে বলতে তারা তিনজনে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো যার যার বাড়িতে চলে গেল। এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন প্রিন্সিপাল স্যার নীলকে ডেকে পাঠালেন। স্যার, আমাদের ভার্সিটির পিয়ন আমাকে বললো আপনি নাকি আমাকে ডেকেছেন। হ্যাঁ, আগামীকাল তো শুক্রবার, আগামীকাল আমি আমাদের বাড়িতে যাব তোমার বাবার সঙ্গে কথা বলতে। তুমি কিন্তু এসব ব্যাপারে কিছুই বলবে না, শুধু তোমার বাবাকে বলবে আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। হ্যাঁ ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি বাবাকে বলে রাখবো। তবে আপনি যা জানেন আমার বাবা সময় সম্পর্কে যথেষ্ট সচেতন, আপনি কিন্তু সময় মতো চলে আসবেন, তা না হলে কিন্তু আবার আমার বাবা রেগে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই বিষয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। এই কথাটা বলে নীল প্রিন্সিপাল স্যারের চেম্বার থেকে বের হয়ে চলে আসে। আর ক্লাসরুমে আসতেই নেহা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছিল কেন? আবার কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি? কোনো গ্যাঞ্জাম হয়নি ডার্লিং, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। আর তোমাকে কষ্ট করে আমার শ্বশুরবাড়িতে বলে থাকতে হবে না, এখন থেকে তুমি তোমার শ্বশুরবাড়িতেই থাকতে পারবে। সেই ব্যবস্থার জন্যই প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ও তাই নাকি? সত্যি বলছো? তো তুমি
আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না, আপনি প্রিন্সিপাল স্যার সত্যি তোমার বাবার সঙ্গে আমাদের বিষয়ে কথা বলতে যাবেন? তখনই নিশি সেখানে উপস্থিত হয়, আর সে উপস্থিত হয়েই বলতে থাকে। যাবে মানে 100 বার যাবি। তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। সেই ফাঁদ আমি প্রিন্সিপালকে দেখিয়ে এনেছি। এখন ওনাকে বাধ্য হয়েই যেতে হবে। তখন নিশির কথার সঙ্গে একমত পোষণ করে নীল নেহাকে বলে। হানি, সে একদম ঠিক কথাই বলছে। প্রিন্সিপাল স্যার এখন বাধ্য হয়ে আমার বাবার সঙ্গে কথা বলতে যাবে, আর প্রিন্সিপাল স্যার রিকোয়েস্ট করে বললে আমার বাবা কোনোভাবেই সেই কথা ফেলতে পারবে না। কারণ নীল তার বাবাকে খুব ভালো করেই জানে। তার বাবা সচরাচর কারো কথা না শুনলেও গুণীজনদের কথা তিনি শুনেই থাকেন আর সম্মানও করেন। তাই নীল আর নিশি দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। যাই হোক, সেদিন রাতের বেলা যখন নীলের বাবা বাড়িতে আসলো, তখন নীল তার রুমে গেল এবং বলল, বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। প্রিন্সিপাল স্যার আমাকে বলল আগামীকাল বিকেলে তোমার সঙ্গে দেখা করতে আসবে। তোমার সঙ্গে কি যেন একটা দরকার আছে। এই কথা শুনে নীলের বাবা নীলকে বলতে লাগলো, সত্যি দরকার আছে নাকি তুমি ভার্সিটিতে কোনো গ্যাঞ্জাম করছো, যার কারণে প্রিন্সিপাল স্যার আমার সঙ্গে কথা বলতে চাইছেন? সত্যি কথা বল। বাবা, তুমি সবসময় আমাকে নিয়ে এত নেগেটিভ চিন্তা কেন করো বলো তো? আমাকে দেখলেই কি তোমার ঝামেলা মনে হয় নাকি? তা মনে হয় না, কিন্তু আজ পর্যন্ত তোমার স্কুল কলেজে ভার্সিটির টিচাররা তোমার নামে নালিশ দেওয়া ছাড়া অন্য কোনো বিষয় আমার সঙ্গে কথা বলতে আসেনি তো, তাই বললাম। তখন নীল গাল ফুলিয়ে সেখান থেকে চলে যেতে থাকলো, আর যেতে যেতে বলল, তোমার যা ইচ্ছে তুমি তাই চিন্তা করতে থাকো, আমার তাতে কিছুই যায় আসে না। আমি তোমাকে যেটা বলতে এসেছিলাম সেটা বলে গেলাম। প্রিন্সিপাল স্যার তোমার সঙ্গে কাল বিকেলে দেখা করতে আসবে, তোমাকে বাসায় থাকতে বলেছে। কথাটা বলতে বলতে নিজের রুমে চলে আসে আর মনে মনে খুশিতে লাফাতে থাকে। কারণ আগামীকাল তার স্বপ্ন পূরণের দিন। আগামীকাল প্রিন্সিপাল স্যার আসবে, তারা তার সঙ্গে কথা বলবে আর তার বাবাকে রাজি করাবে। এটা প্রিন্সিপাল স্যারের দায়িত্ব। রাজি করাতে হবে, এই কথা সত্য, কিন্তু কিভাবে রাজি করাবে সেটা একান্তই প্রিন্সিপাল স্যারের ব্যক্তিগত ব্যাপার। এই কথা চিন্তা করতে করতে নীল তার রুমে চলে আসে আর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। কিন্তু উত্তেজনা তার চোখে ঘুম চলে গেছিল। কোনোভাবেই যেন তার চোখে ঘুম আসছিল না। তাই সে নেহাকে ফোন করে। কি ব্যাপার বাবু, কি হয়েছে? এত রাতে ফোন করেছো কেন? আমি ঘুমাচ্ছিলাম তো। এই দেখো, তুমি আরাম করে ঘুমাচ্ছিলে আর এদিকে আমার চোখে ঘুম নেই। আমি তো কোনোভাবেই দুই চোখের পাতা এক করতে পারছি না। উত্তেজনায় আমার চোখের ঘুম চলে গেছে। কেন, কি হলো তোমার? এত উত্তেজনা আসলো কোথা থেকে, যার কারণে তুমি দুই চোখের পাতা এক করতে পারছো না? প্রিন্সিপাল স্যার আগামীকাল আমাদের বাসায় আসবে বাবার সঙ্গে তোমার আর আমার বিষয়ে কথা বলতে। হ্যাঁ, সেটা তো আমি শুনেছি। তুমি তো এই কথা আমাকে ভার্সিটিতেই বলেছো। তাহলে আর কি এমন হলো যে উত্তেজনায় তোমার চোখের ঘুম চলে গেছে? অবশেষে তোমাকে আমি আমার করে পেতে চলেছি। এটাই কি উত্তেজনা যথেষ্ট কারণ তোমার মনে হচ্ছে না? নীলের এমন কথাই নেহা বলতে থাকে। না মানে মনে হচ্ছে না, তার কারণ প্রিন্সিপাল স্যার তোমার বাবার সঙ্গে কথা বলতে যাবেন, কিন্তু তোমার বাবা রাজি হবেন কি হবেন না সেটা একান্তই তোমার বাবার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই বিষয়ে কিছুই জানি না, তাই এত উত্তেজিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আরে বাবা, তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমার বাবা প্রিন্সিপাল স্যারের কথা কোনোভাবেই ফেলতে পারবেন না, আর যদিও ফেলেই দেন তারপরও প্রিন্সিপাল স্যার যেভাবেই হোক রাজি করাবেনই। কারণ প্রিন্সিপাল যদি আমার বাবাকে রাজি করাতে না পারেন তাহলে প্রিন্সিপাল স্যারের জন্য আইক্যওয়ালা বাস রেডি আছে। মানে তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলো তো। সময় হলে সব কিছু ক্লিয়ারলি জানতে পারবে। এখনও তো কথা বলার প্রয়োজন নেই, আমি রাখছি। তোমার ঘুম নষ্ট করলাম তার জন্য সরি। তুমি এখন আরামসে ঘুমাও। কথাটা বলেই নীল ফোনটা কেটে দেয় আর অপেক্ষা করতে থাকে কখন প্রিন্সিপাল স্যার আসবে। কিন্তু এখনও তো অনেক রাত, তাই অপেক্ষার পালা এত তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দেখতে দেখতে অনেক অপেক্ষার পর অপেক্ষার পরিসমাপ্তি হলো। বিকেল 3টা নাগাদ প্রিন্সিপাল স্যার নীলের বাসায় এসে পৌঁছালো। প্রিন্সিপাল স্যারকে দেখে নীল বলতে লাগলো, স্যার, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে আমার এখন ক্লান্ত লাগছে। আর এতক্ষণে আপনার আসার সময় হলো। আমি তো তোমাকে যখন আসবো বলেছি তার আগে এসেছি, তাহলে এত অপেক্ষা করার কি আছে? আমি তো সেটা বুঝতে পারলাম না।
এত বোঝাবুঝির কোনো প্রয়োজন নেই। আমার বাবা ওনার রুমে বসে আছেন, আপনি তাড়াতাড়ি ওনার সঙ্গে কথা বলুন। তখন প্রিন্সিপাল স্যার নীলের কথাই আর কোনো উত্তর না দিয়ে সোজা নীলের বাবার রুমে চলে গেল। কারণ উনি খুব ভালো করেই জানেন এখন নীলের সঙ্গে কোনো কথা বলে লাভ হবে না। উনি নীলের বাবার রুমে গিয়ে দেখেন নীলের বাবা পত্রিকা পড়ছে, তাই তিনি দরজায় দাঁড়িয়ে বলেন, মিস্টার আশরাফ চৌধুরী, আমি নীলের ভার্সিটির প্রিন্সিপাল। আপনার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমি নীলের কাছে আপনার কথা শুনেছি, প্লিজ ভেতরে আসুন। প্রিন্সিপাল স্যার ভিতরে আসলে নীলের বাবা ওনাকে বসতে দেন। তারপর উনি জিজ্ঞাসা করেন, তাহলে বলেন আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? এখন আপনি এত বড় মাপের একটা মানুষ, আপনার সঙ্গে কথাটা কিভাবে শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। যেহেতু কথাটা বলতে হবে সেহেতু খেয়ালি করে তো আর কোনো লাভ নেই, বলেই ফেলুন কি বলতে এসেছেন। আমি আপনার ছেলে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আপনি যদি অনুমতি দেন তো তাহলে আমি এই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হ্যাঁ, দেখুন, আপনি নীলের টিচার, আমার পরেই তার সমস্ত দায়িত্ব আপনার উপর। তবে কি জানেন, নীল তো এখনো পড়াশোনা করছে। আমি চাই সে পড়াশোনা শেষ করুক, নিজে কিছু একটা করুক, তারপর না হয় বিয়ে শাদী নিয়ে চিন্তা করা যাবে। সেটা আমিও খুব ভালো করেই জানি, কিন্তু কি কথা জানেন, ভালো পাত্রী তোমার সব সময় পাওয়া যায় না। আমার হাতে একটা ভালো পাত্রী আছে, সে আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং নীলের ক্লাসমেট। বলেন কি? কিন্তু নীল তো এই পর্যন্ত আমাকে এই বিষয়ে কিছু বলেনি। সে আপনাকে বলিনি কারণ হলো এই পর্যন্ত আমি নিজেই তাকে কিছু বলিনি। তাছাড়া গতকাল আমি যখন তাকে বলেছি আমি আপনাদের বাড়িতে আসব, সে আমার কাছে কারণ জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি তাকে সেরকম কিছু বলিনি। আচ্ছা, যাই হোক, একটা কথা বলি, দেখেন আমি তার বাবা আর আপনি তার শিক্ষক। একবারই তো বললাম, আমার পর নীলের সমস্ত দায়িত্ব আপনার। তাই আমি বলবো আপনি যখন আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছেন সেই প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, অবশ্যই গ্রহণযোগ্য হবে না এমন একটা প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে কখনোই আসতাম না। তাছাড়া আরও একটা কথা, আমি যে মেয়েটা সম্পর্কে আপনাকে বলেছি সেই মেয়েটি পরিবারের সঙ্গে কিন্তু আমি এখনো কোনো কথা বলিনি। আগে আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আপনি একটা কাজ করতে পারেন, মেয়ের বাবার সঙ্গে আমাকে একবার কথা বলিয়ে দিতে পারেন। আর মেয়েকে আমার দেখতে হবে না, কারণ আপনার উপর আমি সম্পূর্ণ ভরসা করি। আপনি নিশ্চিন্তে নিজের জন্য খারাপ কিছু সিলেক্ট করবেন না। সেটা 100 বার আপনি আমার উপর 100% নিশ্চিত থাকতে পারেন। আজ তাহলে আমি উঠলাম, খুব শীঘ্রই মেয়ের বাবার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, তাই করেন। আমার বাড়িতেও একজন মানুষ প্রয়োজন। আসলে আপনি তো জানেনই নীল আমার একমাত্র ছেলে, তাই একটা মেয়ের খুব প্রয়োজন। তারপর আরও বেশ কিছুক্ষণ গল্পগুজব করে প্রিন্সিপাল স্যার নীলের বাবার রুম থেকে বের হন। নীল বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। প্রিন্সিপাল স্যার বাইরে বের হয়ে নীলকে বলল, আমি তো ভেবেছিলাম তোমার বাবা খুব কঠিন মনে মানুষ, আমার প্রস্তাব তিনি রাখবেন কিনা সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু তোমার বাবা এত সহজে রাজি হয়ে যাবে এটা ভাবতে পারিনি। যাতে খুব সহজেই রাজি হয়ে যায় তাই তো আপনাকে টোপ হিসেবে ব্যবহার করলাম। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু দায়িত্ব তো এখনো শেষ হয়নি। এখন আবার নেহার বাবার সঙ্গে কথা বলতে হবে, তারপর নেহার বাবাকে তোমার বাবার সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। বলতে বলতেই প্রিন্সিপাল স্যার নীলের বাসা থেকে বের হয়ে চলে গেল। এরপর কয়েকদিনের মধ্যেই নিহার বাবার সঙ্গে কথা বলে নিহার বাবাও প্রথম কথাতেই রাজি হয়ে যায়, কারণ এই শহরে নীলের বাবাকে চেনে না এমন কেউ নেই। আর আমরা বাঙালি একটা কথাই বিশ্বাসী, গাছ যেমন তার ফল তেমন। নীলের বাবার চরিত্রে আজ পর্যন্ত কোনো দাগ লাগেনি, তাই নিহার বাবাও নীলের বাবার উপর বিশ্বাস রেখে নীলকে বিশ্বাস করে আর এক কথাতেই রাজি হয়। তারপর প্রিন্সিপাল স্যার নীলের বাবার সঙ্গে নিহার বাবার কথা বলিয়ে দেয়। নীলের বাবা আর নিহার বাবা কথা বলার শেষ পর্যায়ে নীলের বাবা বলে, আপনাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, আর আমি মনে করি আপনার মেয়েটি আপনার মতোই হবে, যে আমার সংসারটাকে আলোকিত করে রাখবে। হ্যাঁ বিয়ে মশাই, সেই বিষয়ে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। আমার মেয়ের মতো লক্ষ্মী আর ঘরোয়া মেয়েই হয় না। তারপর আর কি, হয়ে গেল দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামের সঙ্গে বিয়ে। আজ নেহাকে নীলের বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেই সঙ্গে নিশি তো আছেই। এদিকে দেখতে দেখতে রাত প্রায় 10টার বেশি বেজে গেছে, আর এদিকে নীল আর নেহার বাসর ঘর সাজানোর দায়িত্ব পড়েছে নিশির উপর। কিন্তু একা হাতে কি আর এত বড় একটা দায়িত্ব সামাল দেওয়া যায়? তাই বাসর ঘর সাজাতে একটু দেরি হয়ে গেছে। সেটা দেখে নীল নিশিকে বলতে থাকে, কিরে নিশি, তোর কি আজ আমাকে বাসর করতে দেওয়ার কোনো ইচ্ছে নেই নাকি?
আমি তোদের জন্য কত কি করলাম, আর এখন কিনা তুই বলছিস সেই কথা? থাক তোরা, আমি আর তোদের মাঝে নেই। অভিমানী সুরে এই কথাটা বলে নিশি রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। এমন সময় নীল তার হাত ধরে ফেলে আর বলে, সরি মহারানী, জানিস তো আমি নেহাকে কতটা ভালোবাসি। অবশেষে আমাদের ভালোবাসাটা সত্যি হতে চলেছে। আর এখন কি এতটা সময় ওয়েস্ট করা যায় তুই বল? তাহলে তুই নিজেই এই কাজটা করে নিতে পারতি। এই দায়িত্বটা আমার উপর দেওয়ার কি দরকার ছিল? ওর যখন বিয়ে হবে তখন এই দায়িত্বটা আমি নেব। এখন দয়া করে এই কাজটা শেষ কর। কথাটা বলেই নীল রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে নিশি তার কাজ সম্পন্ন করে। তারপর নেহা আর নীলকে রুমে ডেকে আনে। আপনাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। এবার দয়া করে আমাকে আমার পাওনাটা দিয়ে বিদায় করেন, তা না হলে কিন্তু সারা রাত আমি এখানেই থেকে যাব। তুই এখান থেকে যাবি মানে কি বলতে চাইছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাসর রাত আমার আর তুই থাকবি। থাকবো না ম্যাডাম, আমাকে পারিশ্রমিক বাবদ 10,000 টাকা দেন, আমি চলে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় বিঘ্ন ঘটানোর কোনো ইচ্ছে আমার নেই। তখন নেহা নীলের পকেট থেকে চকচকা 1,000 টাকার 10টা নোট বের করে নিশির হাতে তুলে দেয় আর বলে, এবার তুমি তোমার পাওনা পেয়ে গেছো, এখান থেকে বিদায় হও। কিন্তু নীল, তোর সঙ্গে কি করে না করে একটু বলিস, শিখতে হবে তো। কথাটা বলে নিশি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে নব্য দম্পতি বাসর ঘরে প্রবেশ করে। যাই হোক পাঠকবৃন্দ, আপনারা এই পর্যন্তই থাকেন আর নব দম্পতির জন্য শুভ কামনা করেন, যাতে তারা বাকি জীবনটা ভালোবেসে সুখে শান্তিতে কাটাতে পারে। আর সব সময় একজনের জন্য আরেকজনের মনে যেন ভালোবাসাটা বিরাজমান থাকে।